বিএনপি নিয়ে আসলে আপনার অনেক বক্তব্য আছে, এরপরে আজকে যে অভিযোগটি আসলে জামায়াতের কাছ থেকে এসছে, মানে বিএনপি বলার চেষ্টা করছে যে চাকরিতে এখন আর মেধা দরকার নাই, বিএনপির একটি পদ থাকাই সর্বোচ্চ যোগ্যতা। যদিও আপনি এখন সরাসরি বিএনপির নেতাকর্মী নেতা নন, মানে বিএনপির একটি পদ থাকাই কি আসলে বিএনপির জন্য এখন একটা যোগ্যতা? আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি আপনি শেষ করেছিলেন একটা বাক্য দিয়ে যে ডক্টর ইউনূসের আমলের সাথে এই আমলের কতটুকু পরিবর্তন হলো। আমি যদি আরেকটু আগে ফিরে যাই, শেখ হাসিনার আমলের সাথে এই আমলের কতটুকু পরিবর্তন হলো। আপনি যদি একজন সাধারণ মানুষকে প্রশ্ন করেন, একদম সাধারণ, যে মানুষটির কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো ক্ষমতার সঙ্গে যুক্ততা নাই, অঢেল অর্থবিত্ত নাই, সেই মানুষটি আপনাকে চোখ বন্ধ করে বলবে জিনিসপত্রের দাম তার নাগালের বাইরে, ন্যূনতম কোনো নিরাপত্তা সে বোধ করে না পথে কিংবা বাড়িতে, এবং চাঁদাবাজিতে তার জীবন অতিষ্ঠ। যদি তার কোনো মামা খালা খালু রাজনৈতিক কোনো বড় কর্তা ব্যক্তি না হয়ে থাকেন এবং তার নিজস্ব বিশাল অগাধ সম্পদ না থাকে, তাহলে আসলে তার জন্য বাংলাদেশের মতো অনিরাপদ জায়গা খুব কমই হয়। এবং আজকে যেই বিষয়টি আমাদের আলোচনায় এসছে যে পদই যথেষ্ট, আর কোনো যোগ্যতার প্রয়োজন নাই, দেখুন ঠিক এই বিষয়টির বিরোধিতা করেই কিন্তু গণ অভ্যুত্থানের জন্ম হয়েছিল, তাই না? যে আমরা মেধার ভিত্তিতে যাব নাকি কোটার ভিত্তিতে যাব, সেটা ছিল আমাদের প্রথম পা ফেলা। এই আন্দোলনের গণ অভ্যুত্থানের শুরুটা ছিল সেখান থেকে। সেই জায়গায় যদি আপনি দেখেন, বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের কথা আপনার মনে থাকবে, যেই পদটি অর্থনীতির আমি বলবো যে বাংলাদেশের অর্থনীতির পলিসি মেকিং থেকে শুরু করে প্রতিটি ব্যাংক কিভাবে চলবে, ব্যাংকের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হবে এবং সে স্বচ্ছতা নিশ্চিতে কি কি পদক্ষেপ নেওয়া হবে, তার পুরোটাই কন্ট্রোলড বাই বাংলাদেশ ব্যাংক। তো সেই বাংলাদেশ ব্যাংকের তৎকালীন যিনি গভর্নর, তাকে কিভাবে সরানো হয়েছে এবং বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির একজন ব্যক্তিকে, যিনি একই সঙ্গে গার্মেন্ট ইন্ডাস্ট্রিরও মালিক, মানে ফ্যাক্টরি আছে তার, কিসের যেন, সোয়েটার ফ্যাক্টরি বোধ হয়, হ্যাঁ সোয়েটার ফ্যাক্টরি। তো সেই সোয়েটার ফ্যাক্টরির মালিককে আমরা বাংলাদেশ ব্যাংকে প্রধান বানিয়েছি, তাই না? এই সরকার বানিয়েছে। এরপরে আসেন প্রত্যেকটা জেলায় জেলায়, প্রত্যেকটা জেলায় জেলায়, যেই জেলায় যে এমপি ক্যান্ডিডেট ফেল করেছে, অর্থাৎ জনগণ এই বিএনপির ভরা জোয়ারের সময় যাদেরকে ভোট দেয় নাই, সেই মানুষগুলোকে জেলার মাথা হিসেবে বসিয়ে দিয়েছে। জেলায় জেলায় প্রশাসক নিয়োগ করেছে দলের ন্যূনতম যাদের কোনো জনপ্রিয়তা নাই, ভোট টোট পায় নাই, ফেল করেছে, কিংবা যাদের নমিনেশন দিতে পারে নাই কিন্তু দলের ভালো ডোনার বা ভালো সম্পর্ক, তাদেরকে জেলায় জেলায় প্রশাসক পদে বসিয়েছে। 11টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্পোরেশনের প্রধান হিসেবে বিএনপির বিভিন্ন পদে মানুষদের বসানো হয়েছে। বিসিবিকে বলা হয় বাবা চাচার দোয়ার একটা বোর্ড, মা বাবার দোয়া। তো আপনি আমাকে বলেন, আর শামসুল আলম সাহেবের নিয়োগটা তো আপনি নিজেই বললেন, তো এতগুলো ক্ষেত্র আমরা দেখলাম, আর বাকিটা কি থাকে? এবং আপনি সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ বলেন কিংবা আপনি নির্বাচন কমিশনে কমিশনার নিয়োগ বলেন, সকল কিছুর মানে মূল চিন্তাটাই হচ্ছে উনি আমার দলের কিনা। ধরুন এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে একটার পর একটা ভিসি আমরা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, এই দলীয়করণ আমরা আওয়ামী লীগের সময় দেখেছি, কিন্তু আমরা তো সেখান থেকে বের হয়ে সত্যিকার অর্থে যোগ্যতা আছে এমন মানুষকে তো ভিসি হতে দেখলাম না। আমি আপনাকে মনে করিয়ে দিই, আপনার মনে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, তার কিছু ছবি ফেসবুকে এসেছিল। প্রধানমন্ত্রীর স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখলাম সেই ছবিতে, আমি ভাবতে পারি না আসলে, মানে আমাদের ফ্যামিলিতে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার 3 চাচা ছিলেন অ্যাকচুয়ালি। সো তাদেরকে কখনো, তারা কেউ ভিসি হন নাই, কিন্তু তাদেরকে এই বডি ল্যাঙ্গুয়েজে কোনো ছবি, আমি 70 দশক 60-এর দশকের কথা বলছি, চিন্তাও করা যায় না। রুমি ফারহানা, আপনি বা বিরোধী রাজনৈতিক দল যখন এই অভিযোগগুলো দিচ্ছেন, ঠিক একই সময়ে মাহাদি আমিন বলেছেন, মানে তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র, তিনি বলেছেন যে এই 5 মাসে সরকার বহুমাত্রিক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। মানে মাহাদি আমিনের দায়িত্ব হচ্ছে কি কি জায়গায় সরকার সাফল্য অর্জন করেছে সেটা বলা, তাই না? আমি তো আপনাকে একটা একটা করে খাত ধরে ধরে বললাম। তো এখন আপনি যদি আমাকে এরকম ব্লান্ট একটা স্টেটমেন্ট বলেন মাহাদি আমিনের, আমি তো বুঝবো না। তো মাহাদি আমিন পাঁচটি খুব স্পেসিফিক ভাবে বলেছেন তারা বিএনপি এই সময়ের মধ্যে জনগণের আস্থা, ভালোবাসা, সমর্থন পেয়েছে। এটা তো এক সেকেন্ড, আমি একটা করে বলি, এটার কি কোনো প্যারামিটার আছে? এটার কোনো পরিসংখ্যান আছে? এটা নিয়ে কোনো গণভোট হয়েছে? এই গণভোটে 90% মানুষ বিএনপির প্রতি আস্থা দেখিয়েছে, মানে এই 4 মাসে। দ্বিতীয়টি তিনি বলেছেন যে ইশতেহারের আলোকে সব শ্রেণী পেশার মানুষের স্বার্থ রক্ষা করা হয়। যেমন
যেমন কোন শ্রেণী পেশার মানুষ? তারা কিন্তু বিভিন্ন সময় তারা ইশতেহারে যেটা বলেছেন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অনেক ফ্যামিলি কার্ডেও তো খুবই বৈষম্য হচ্ছে, যেই এলাকাগুলো বিএনপি প্রো বিএনপি এলাকা সেখানে হচ্ছে, বগুড়া বিভাগ হয়ে যাচ্ছে। আগে আমরা দেখতাম সমস্ত বরাদ্দ গোপালগঞ্জ যাচ্ছে, এখন আমরা দেখছি আমাদের শাহ আলমের মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, ইফ আই এম নট রং, তার পরিবারের নামে এতই রাজকীয় পরিবার তার, যে তার ভাইয়ের মেয়ে, নিজের 2 ছেলে, সবার নামে জেলায় জেলায় হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি নিজের দলের লোকজনকে তো বিএনপি পুনর্বাসন করছে। 3 নম্বর কি বলেছেন মাদিয়া? স্বল্প সময় চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের সফলতা। কোন চ্যালেঞ্জ সরকার মোকাবেলা করেছে স্বল্প সময়? আমরা বরং উল্টো দেখেছি যে অদ্ভুত সব ঘটনা ঘটছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। বাংলাদেশের ইতিহাসে এখন সংসদে বিভিন্ন দেশ বিষয়ক মৈত্রী কমিটি হচ্ছে। আমি জানি না, আমার বন্ধু শামীম পাটোয়ারিও ছিলেন সংসদে, দীর্ঘ সময় শামীম পাটোয়ারি কাজ করেছেন। আপনি কি কখনো দেখেছেন? ফারহানা, আপনি যেহেতু বললেন, আমি একটু পরিচয় করে দিতে চাই আমার দর্শকদের সাথে। আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। আপনাকে স্বাগত রাজকাহনে। যে জায়গায় আলোচনায় আমরা ছিলাম ব্যারিস্টার ফারহানা, এরপর তিনি যেটি বলেছেন যে জনগণের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব সর্বোচ্চ অগ্রাধিকার ও গণমানুষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব। ময়রা কি আর নিজের মিষ্টি খারাপ বলবে? ওনার সরকার, ওনার প্রধানমন্ত্রী, উনি তো তাকে বলবেনই বেস্ট প্রধানমন্ত্রী। মানুষ কি বলেন? এবং এই যে সার্বভৌমত্বের কথাটা আপনি বলছেন না, সার্বভৌমত্ব নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। কি এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে? কেন সেটা নিয়ে সংসদে একটা দিন আলোচনা হলো না? কেন যুক্তরাষ্ট্র 250 বছর পূর্তি বাংলাদেশ সংসদ ভবনের ভেতরে খোলা মাঠে স্পিকার, ডেপুটি স্পিকার, মানে এই কয়েক মাসে তার মানে বিএনপিকে নানান রকম সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, মানুষ তাই বলছে। জি, মানে আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আসি। দলীয় পদ না মেধা, মানে এই আলোচনাটা আজকে হয়তো হওয়ার কথা ছিল না, কিন্তু জামায়াতে ইসলামী সহ বিরোধী রাজনৈতিক দল যখন নতুন করে আবার এই অভিযোগটি সামনে আনলো, এই আলোচনাটা আমাদের করতেই হচ্ছে। তাদের অভিযোগ হচ্ছে বিএনপির সমস্ত জায়গায় আবারও নতুন করে দলীয় লোকেদেরকেই নেতৃত্বে এনেছে এবং দলীয় লোকদেরকেই তারা সব জায়গায় চাকরিতে বহাল করছে। মানে এই অভিযোগটাকে আপনারা কিভাবে দেখেন? অবশ্যই সত্য, এটাই করেছে। তবে ডক্টর ইউনূসের সময় জামাত তার মতো করে লোকগুলোকে নিয়োগ করতে পেরেছিল, বিএনপি সেখান থেকে কিছু জামাতের লোককে সরিয়ে পরিপূর্ণ বিএনপির লোককে দিচ্ছে। সমস্যাটা হচ্ছে বিএনপি কি বিএনপির মধ্যে মেরিট বেসিসে দিচ্ছে? মানে বিএনপি তো একটা বড় দল, তাদের তো অনেক মেরিট আছে, বিএনপি কিন্তু তাদের বেস্ট মেরিট পার্সনকে ওখানে দিচ্ছে না। সেখানে টাকা পয়সার লেনদেন, নিজস্ব পলিটিক্যাল বলয় এবং আঞ্চলিকতা, এই সব কিছু তীব্রভাবে ইম্প্যাক্ট ফেলছে। গভর্নমেন্টকে টাকা দেওয়া হচ্ছে, ট্যাক্স পেয়ারের মাধ্যমে যে বেতন দেওয়া হচ্ছে, সেই বেতনের টাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতা কর্মীদেরকে আবার এটিও বলতে শোনা যায় যে মানে তারা তখন বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন যে আপনারা যদি নির্বাচিত হতেন আপনারাও তো একই কাজ করতেন, মানে অন্যান্য রাজনৈতিক দলও তো হয়তো নিজেদের লোককেই নিয়োগ দিত। অতীতে এরকম হয়েছে, অতীতে এরকম বারবার হয়েছে বলেই তো 24-এ একটা বড় আন্দোলন হয়েছে। এখনো যদি এটা তাই হতে থাকে তাহলে কিন্তু 24 ম্লান হয়ে যাবে, ভবিষ্যতে আবার কোনো এক সময় আবার অসন্তোষ দানা বাঁধবে এবং সেই আন্দোলনও হতে পারে। এখন মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমানে উপদেষ্টা অনেকেই আছেন, তার সাম্প্রতিক সময় অনেক অ্যাপয়েন্টমেন্টও হয়েছেন, তারা অনেকেই তুলনামূলক কম অভিজ্ঞতা সম্পন্ন। দেখুন, আমরা অনেক দোষ দিতে পারি, কিন্তু শেখ হাসিনার প্রথম দিকের উপদেষ্টা কে ছিলেন? ডক্টর গওহর রিজভী। প্রথম দিকের উপদেষ্টা কে ছিলেন? ডক্টর মশিউর। প্রথম দিকের উপদেষ্টা কে ছিলেন? তৌফিক সাহেব। তো এই লেভেলের লোকজন ছিল তার অ্যাডভাইজার। সেখানে কিন্তু এখন যারা অ্যাডভাইস দিচ্ছে তারা কিন্তু রাষ্ট্র সরকার সম্পর্কে সবাই ওয়াকিবহাল এমনটা না। আমি মনে করি এক্সপেরিমেন্টের বেসিসে রাষ্ট্র চলছিল ডক্টর ইউনূসের সময়, ওইটার ধারাবাহিকতা এখনও চলছে। এবং সবচেয়ে একটি ঘটনা উল্লেখযোগ্য হচ্ছে, সংসদ ভবনের মতো জায়গায় ইউএসএ একটি তাদের স্বাধীনতা পূর্তি অনুষ্ঠান করেছে। এটা আমি খারাপ বলবো না, কিন্তু আপনি একটা দেশকে যখন দিবেন আপনি বাকি দেশগুলোকে না করবেন কিভাবে? এখন যদি পাকিস্তান বলে তারা 15ই আগস্ট করবে আমাদের এখানে, তখন আপনি বাধা দেবেন কিভাবে? ভারত যদি বলে 14ই আগস্ট করবো এখানে, বাধা দেবেন কিভাবে? রাশিয়া যদি বলে বাধা দেবেন কিভাবে? চায়না যদি বলে যে চাইনিজ কমিউনিস্ট পার্টি, তারা কোথাও গিয়ে এই সরকারও একটি রাষ্ট্রের দিকে ঝুঁকছে। অর্থাৎ একটি রাষ্ট্রের দিকে ঝুঁকছে আমি এমনটা বলবো না, কিন্তু এই জিনিসগুলো সতর্কতার সাথে ভারত, চায়না, রাশিয়া, আমেরিকা তাদের সাথে হ্যান্ডেল করতে হবে অত্যন্ত সফিস্টিকেটেডলি এবং ডেলিকেটলি। আপনি কখনো টিল্ট হতে পারবেন না। আপনি যদি চট করে টিল্ট হয়ে যান আপনি আর ফিরে আসতে পারবেন না। আপনি ফিরে আসতে পারবেন না, তখন অন্য দেশগুলো নাখোশ হবে। বিএনপি তো দাবি করেছে তারা সবচাইতে যোগ্য মানুষটিকেই পররাষ্ট্র মন্ত্রী বানিয়েছেন। না, অবশ্যই তার অতীত যোগ্যতা অনেক আছে, এবং তিনি যোগ্য না হলে তো দুই রিজিমে কেউ থাকে না। ইউনূস রিজিমেও ছিলেন, এই রিজিমেও ছিলেন, তো সেই হিসাবে ডেফিনেটলি তার যোগ্যতা আছে। তবে আমরা যেটা অনুভব করি, বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে দুঃখজনকভাবে, এক্সটার্নালাইজেশন অফ ইন্টারনাল পলিটিক্স।
আর বাংলাদেশে ভোট কি হবে, ভোটে কে আসবে, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, আওয়ামী লীগকে ব্যান করতে হবে কিনা, এ সব কিছুই মনে হয় একটা এক্সটার্নাল ফ্যাক্টরের উপর নির্ভরশীল বা অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর নির্ভরশীল। আমরা নিজেরা বসে 4-5টি দল নিজেরা বসে সমাধান করে কেন নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারি না? আমি বর্তমান সরকারের তো এখনো সাফল্য ব্যর্থতা দেখার সময় আসেনি, তবে একটা ব্যর্থতা তো করে ফেলেছে যে তাদের হাতের মধ্যে ছিল, তারা রিকনসিলিয়েশন করতে পারত। রিকনসিলিয়েশন সময়ের দাবি ছিল, রিকনসিলিয়েশন করবে বলেই যেদিন তারেক জিয়া বাংলাদেশে আসলেন, যারা বিএনপি করে না তারাও তার দিকে আসার মুখ চলে তাকিয়েছেন এবং অনেকে ভোটও দিয়েছেন এবং বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। এরপরে কিন্তু রিকনসিলিয়েশনের দিকে বিএনপি হাঁটলো না। যেহেতু বিএনপি রিকনসিলিয়েশনের দিকে হাঁটলো না, এই যে অনেকগুলো মানুষের প্রত্যাশার জায়গাটা বিএনপি নষ্ট করে দিল। আপনার একটা বক্তব্যে আপনিও বলেছেন যে মানে আপনারা যদি সেই সময় বিএনপির সাথে না থাকতেন বিএনপি হয়তো এই জয় পেত না। মানে এটাকে আসলে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করেন? মানে জাতীয় পার্টিকে আসলে জাতীয় পার্টির সাথে না থাকলে বিএনপি জয়ী হতো না, এটাকে কি আমরা এভাবে বলিনি। দেখুন, এই 2-3 দিন আগে মহামান্য পদত্যাগ করলেন, তার প্রতি আমার কোনো ব্যক্তিগত সিম্প্যাথি, তাকে আমি চিনিও না। মহামান্য পদত্যাগ করেছেন, এটা স্বাস্থ্যগত কারণে, এটা কেউ বিশ্বাস করে না। এখানে প্রেশার ছিল, একজন সাংবাদিক বলেছে বিশেষ এজেন্সির প্রেশারে ওনাকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। চুপ্পু সাহেব যদি রাষ্ট্রপতি না থাকতেন বা সে 2 বছর আগে বা 1.5 বছর আগে পদত্যাগ করতেন, দেশে ভোট হতো না, বিএনপি ক্ষমতায় আসতে পারতো না। সেম ফর ওয়াকার সাহেব। ওয়াকার সাহেব এবং চুপ্পু সাহেব ছিলেন বলে দেশে ভোট হয়েছে, বিপ্লবী সরকার বা অ্যাডভেঞ্চারাস সরকার হয়নি, বিএনপি ক্ষমতায় আসছে। এখন জাতীয় পার্টি বাইরে গিয়ে তো এখনো পর্যন্ত করার কিছু সুযোগ নেই, মানে এখনো সুযোগ নেই। জাতীয় পার্টি ভোটে যাওয়ার কারণে জামাত এবং এনসিপি ভোট বর্জন করতে পারেনি। জামাত, এনসিপি এবং ইউনূস সরকারের একাংশের একটা ইচ্ছা ছিল দেশে ভোট হবে না, সময় মতো জামাত বা অন্য কেউ ভোট বর্জন করবে, দেশে তখন দীর্ঘমেয়াদী অনির্বাচিত সরকার থাকবে অথবা বিপ্লবী সরকার হবে। মানে যে সময়টাতে আমরা আসলে যোগ্যতা নিয়ে আলোচনা করছি সেই সময়টাতে বৈষম্য থাকবার কথা না। রুমিন ফারহানা, আপনি সংসদে দাঁড়িয়ে একটি বক্তব্যে আমি দেখছিলাম, আপনি বলেছেন যে সরকার দলীয় হুইপ কিংবা বিরোধী দলীয় হুইপ কেউই আসলে আপনার না, সেই কারণে আপনি আসলে পুরো দৃষ্টি আকর্ষণ করছিলেন স্পিকারের। এই সময়টাতে দাঁড়িয়ে আসলে সবাই তো সবার হওয়ার কথা ছিল, সেই জায়গাটিতে আমরা কেন পৌঁছাতে পারিনি? উত্তর নিব জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন এই মুহূর্তে সরকার দলীয় হুইপ কিংবা বিরোধী দলীয় হুইপ কেউই আসলে আপনার না, সেই কারণে আপনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। মানে এই মুহূর্তটাতে তো আসলে আমরা এরকম বৈষম্যের কথা চিন্তা করি না, সবাই সবার হবে সেই প্রত্যাশা আমরা রাখতে চাই, কিন্তু এই 5 মাস বা 6 মাসেই সরকারের বিরুদ্ধে এরকম নানান অভিযোগ, নানান আলোচনা সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেও আমরা এরকম নানান কিছু দেখি, বিশেষ করে নারীদেরকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা ঘটছে। অতি সম্প্রতি একজন প্রাথমিক স্কুল শিক্ষিকাকে নিয়ে যে ঘটনা ঘটেছে সেটি আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই সাথে সংরক্ষিত নারী এমপিদের পছন্দের আসন দিতে আইন করছে সরকার, সেটিকে আপনি আসলে কিভাবে দেখেন? অনেকগুলো বিষয় আপনি নিয়ে এসেছেন। আমি সংসদে বলতে বাধ্য হয়েছিলাম যে সংসদে কিন্তু চাইলেই কথা বলা যায় না, আপনাকে আগে হুইপের কাছ থেকে সময় অ্যালোকেশন নিতে হয়। সো আমি যখন বিরোধী দলের হুইপ মানে নাহিদ ইসলামের কাছে যাই, উনি চেষ্টা করেন, বাট ইনভেরিয়েবলি উনি বলেন যে আপনার জামাতের আমিরের পারমিশন লাগবে, এবং জামাতের আমির ফর অবভিয়াস রিজনস উনি ওনার দলের জন্য বরাদ্দ সময় থেকে আমাকে দেবেন না। সো আমাকে যেতে হয় তখন সরকার দলের কাছে, সরকার দলের হুইপের কাছে। যেহেতু আমি সরকারি দলের একজন ক্রিটিক, তারাও অফকোর্স তারাও ভেরি কমফোর্টেবল না আমাকে সময় দিতে। সো সেই কারণে আমি স্পিকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে আমি যাবোটা কোথায়? ধরুন জুলাই চার্টার নিয়ে আলোচনা, এই আলোচনায় যেহেতু কোনো দলই আমার নাম দিচ্ছে না, মানে সরকারি দল বিরোধী দল, সো আমার বক্তব্য শোনা যাচ্ছে না। আমার তো বক্তব্য আছে জুলাই চার্টারে। এখন যারা সংসদে বসে আছেন তাদের কজনের চেহারা আপনি মনে করতে পারেন জুলাইয়ের পথে? আমার চেহারা নিশ্চয়ই আপনাদের মনে আছে। কজন বলতে পারে যে তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার গাড়ি ভেঙেছে? আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনাদের চ্যানেল রাত 2টো বাজে আমার বাড়িতে গেছে, আমি ফেসবুক লাইভ করেছি। মুশকিল হচ্ছে কি আমাদের জেলিফিশের মতন মেমোরি তো, আর বেশিরভাগ মেমোরি আমাদের সাথে ফিট ইন না করলে আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। সো বিএনপি নেতারা তখন গর্তে ছিল, ডোবায় ছিল, খালে ছিল, এবং প্রথমে তো তারা হাতি ধুয়ে ফেলছিল এই আন্দোলনে আমাদের না, এটা এদের আমার নৈতিক সমর্থন দিয়েছিল একটা পর্যায়ে। হ্যাঁ, সো এই হলো তাদের স্ট্যান্ড এই আন্দোলনে। কিন্তু এখন এটা নিয়ে ক্রেডিট ক্লেমিং এর কামড়াকামড়ি হচ্ছে। বিএনপি তাহলে ত্যাগী নেতাদেরকে যথেষ্ট সম্মান দিতে পারে নাই? সেটা বিএনপির ত্যাগী নেতারা বলবে, আমি তো জানি না, আমারটা তো আমি বলতে পারবো, অন্যদেরটা তো আমি বলতে পারবো না। আর 2 হচ্ছে আপনি আরেকটা যেটা বললেন যে বৈষম্যমূলক এবং ঘটনা, আমরা তো আশা করেছিলাম যে ডক্টর ইউনূসের সময়ে আমরা যে একটা রাইট গ্রুপের উত্থান দেখলাম, আমরা একটা উগ্রবাদের উত্থান দেখলাম, সেটা কিছুটা হলেও সরকার নির্বাচিত হলে কমে আসবে। তখন কিন্তু একটার পর একটা মেয়েদের ফুটবল খেলা বন্ধ করা হলো, মঞ্চ নাটক বন্ধ করা হলো, গানের অনুষ্ঠান বন্ধ করা হলো, যাত্রাপালা বন্ধ করা হলো, নাটক বন্ধ করা হলো, সিরিজ অফ ইনসিডেন্টস কিন্তু হয়েছে ডক্টর ইউনূসের সময়। আপনারা যারা রাজনীতি করেন আপনাদেরকেও তো নানান সময় নানান রকমের ট্রলেরও মুখোমুখি হতে হয়। হ্যাঁ, মানে অফকোর্স।
সো ওগুলা বাদই দিলাম, মানে এর বাইরেও একেবারে মানে ফিজিক্যালি অনেক হেনস্থার শিকার হতে হচ্ছে বাংলাদেশের নারী সমাজকে। সো সেই জায়গা থেকে আমরা ভেবেছিলাম একটা পরিবর্তন হয়তো আসবে, কিন্তু আমরা দেখলাম ধরুন ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস, যেটা সরকারের অনুমতি নিয়ে ছাড়পত্র নিয়ে সারা বাংলাদেশে প্রচারিত হলো, সেটার জন্য আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় প্ল্যাকার্ড নিয়ে পথে নামতে হলো, মানববন্ধন করতে হলো, এবং তারপরের দিন ঠিকই প্রচার হলো। কিন্তু তার আগে আমরা কি দেখলাম, প্রায় 20 গাড়ি পুলিশ পাঠিয়ে এটা বন্ধ করার উদ্যোগ নিল সরকার। তো তার মানে সরকার কাদেরকে পেট্রন করছে, সরকার কাদেরকে সহযোগিতা করছে? সরকার হয়তো সেই সময় মবটাকে সামলাতে চাইছিল, সেই জায়গাটিতেও তো হতে পারে। যদি সরকার 20 গাড়ি পুলিশ দিয়ে এটা প্রচারের ব্যবস্থা করতো তাহলে আমি বুঝতাম যে সরকার তার স্ট্যান্ডে অটল, কিন্তু এটা তো কম্প্রোমাইজিং গভর্নমেন্ট, তারা তো ভয় পেয়ে যাচ্ছে। যে শিক্ষিকার কথা আপনি বললেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না। দুদিন আগেই আপনি দেখেছেন জামাতের একজন এমপি, 70 বয়স, 12 বছরের একজন কিশোরী বা মানে শিশুকে নিয়ে, 12-14 বছরের শিশুকে নিয়ে উনি ধরা পড়েছেন। সো ওনাদের আবার একটা সুবিধা আছে, ওনারা যে কোনো কিছুই মুতা বিয়ে, অমুক বিয়ে, তমুক বিয়ে বলে পার পেয়ে যান। সো যেই সমাজে আসলে এই ধরনের নোংরামি একটা স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, স্বাভাবিক বলছে এই কারণে যে আইন প্রণেতারা এগুলো নিয়ে ধরা পড়তেছেন। সো এটা তো আসলে তাহলে বলতে হবে যে এটা একেবারে টপ লেভেল পর্যন্ত এটার একটা নর্মালাইজেশনের ঘটনা ঘটছে। তো সেরকম একটা সমাজে রবীন্দ্রসঙ্গীত বন্ধ হবে, স্বাভাবিক আনন্দ উচ্ছ্বাস, মানে যেটা আমি আমার ব্যক্তিগত পরিসরে কাউকে ক্ষতি না করে করছি সেটা বন্ধ হবে, আমার গান শোনা বন্ধ হবে, কারণ তখন সবই হয়ে যাবে অশালীন, আর অশালীন কাজগুলো সমাজে এস্টাবলিশ হয়ে যাবে যে এটাই স্বাভাবিক, এটাই সাধারণ। সেই জায়গাটিতে কি আসলে আমরা যাচ্ছি কিনা? ব্যাচে শামীম হায়দার পাটোয়ারি নারীদেরকে নিয়ে এই নির্বাচনটাকে ঘিরেও অনেক আলোচনা ছিল, এবং কোন রাজনৈতিক দলই আসলে নারীদেরকে যতখানি পর্যন্ত মনোনয়ন দেওয়ার কথা ছিল কেউই দেয় নাই। সংরক্ষিত নারী আসনে যারা এমপি আছেন তাদের পছন্দের আসন দিতে সরকার আইন করছে, সেটি কি আসলে সত্যিকার অর্থে নারীদেরকে ক্ষমতায়ন করবার জন্য, নাকি নিজেদের দলের নারী যারা এমপি আছেন তাদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে? তাদের আসন দেওয়ার ক্ষেত্রে দুটো প্রবলেম হবে। ওখানে অলরেডি রেগুলার নির্বাচনে নির্বাচিত এমপিরা আছেন, তাদের সাথে এদের ক্ষমতার অ্যাডজাস্টমেন্ট কিভাবে হবে, এটা একটা প্রবলেম। আর লোকাল গভর্নমেন্টে গিয়ে আমি যেটা দেখেছি, মহিলা ভাইস চেয়ারম্যান, এটা উপজেলা পরিষদে থাকে, আর প্রতিটি ইউনিয়নে 3 জন করে মহিলা ওয়ার্ড সভাপতি থাকেন, 3 জন করে থাকেন, প্রতি 3টি ওয়ার্ড মিলে 1 জন করে। তাদেরকে কোনো বরাদ্দ দেওয়া হয় না। যে উপজেলা চেয়ারম্যান তার কাছে বরাদ্দ যায়, তিনি সেখান থেকে দয়া করে যদি মহিলা ভাইস চেয়ারম্যান কিছু বরাদ্দ দেবেন। তো যেটি মূলত দরকার, আমি মনে করি এই মুহূর্তে এমপাওয়ারমেন্টের যে বরাদ্দ, আপনি সরাসরি লোকাল গভর্নমেন্টের নারী নির্বাচিত সদস্য যারা আছেন তাদেরকে মোটা বরাদ্দ দেন, তারা এমপাওয়ারমেন্ট করে ফেলবে। এখন আমি আরেকটা বিষয়ে খুব শঙ্কিত, গত পরশুদিন আইসিটি ট্রাইব্যুনালে নাগরিক সংলাপ ফোরাম নামে একটি নতুন সংস্থা, কিছুদিন পর এই ধরনের সংস্থাগুলো উদ্ভব ঘটে এক একটা নামে, তারা অসংখ্য অভিনেত্রী, নায়ক নায়িকা, তাদের নামে সাংবাদিকও আছে, তাদের নামে একটা অভিযোগ দিয়েছে। এদের মধ্যে 2-4 জন ছিল যারা সেই সময় আন্দোলনে বিটিভি ভবনে ভিজিট করেছিলেন, বাকিরা ওই সময় কোনো ভূমিকা পালন করেনি। বাকিরা বর্তমানে কথা বলছেন, অর্থাৎ বর্তমানে যারা কথা বলছেন ভোকাল, বাক স্বাধীনতার পক্ষে, কালচারাল রেভলিউশনের পক্ষে, তাদের মুখ বন্ধ করার জন্য আইসিটি ট্রাইব্যুনালে অভিযোগ করা হলো। এখন তো আপনি কথা বলতে পারছেন, ব্যাচের শামীম হায়দার পাটোয়ারি, ব্যাচের রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়েও তো সমালোচনা করতে পারছেন। আমি মনে করি রুমিন ফারহানা একজন অসাধারণ জুলাই যোদ্ধা, কারণ আমি তাকে তখন দেখেছিলাম, তিনি শহীদ মিনারে গেছেন, আন্দোলন করেছেন, মিছিল করেছেন ভয়াবহভাবে, এবং সেই অনুপাতে তাকে জুলাই পরবর্তী সময়ে জুলাই প্ল্যাটফর্ম তাকে কতটা ওন করেছে আই ডাউট, তাকে আরো বেশি ওন করা উচিত ছিল। এবং উনি স্বীকার করবে কিনা আমি জানি না, আমি মনে করি উনি আগেও পার্লামেন্টে ছিলেন, এখনো আছেন, আগের থেকে ওনার পার্লামেন্টে কথা বলার পথ সংকুচিত হয়েছে, অনেক বেশি সংকুচিত হয়েছে, এবং সেখানে আমি মনে করি হয়তো জামাতও তাকে স্পেস দিচ্ছে না, যেহেতু উনি অপোজিশনে আছেন। তো সেটি ওনার মতো পলিটিক্যালি সমৃদ্ধ এবং কনস্টিটিউশন সমৃদ্ধ। এই কথা সূত্র ধরে আমি একটু ব্যাচের রুমিন ফারহানার কাছে ছোট করে একটু আসতে চাই। ব্যাচের রুমিন ফারহানা, আপনি তো আসলে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন নিজের যোগ্যতা, যেটি বলছিলেন ব্যাচের শামীম হায়দার পাটোয়ারি, আপনি এখন হয়তো আপনার পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলাটা আরো সংকুচিত হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল আসলে আপনাকে কাছে টানার চেষ্টা করেছে কিনা? যদি আপনি সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত হতেন, আপনার কথা বলার জায়গাটি আরো বাড়ত বলে মনে করেন কিনা? মনে করি এবং শুধুমাত্র আমি আরেকটা ইন্টারভিউতে বলেছিলাম যে কেবলমাত্র সময় একটু বেশি পাবো বা শুধুমাত্র কথা একটু বেশি বলবো, কিংবা আমার পলিটিক্সটা আর একটু ইজি হবে, লোকালিও একটু ইজি হবে, কারণ সংগঠনের সঙ্গে থাকলে তো ইজি হয় লোকাল পলিটিক্স, সেই জন্য তো আসলে আমি কোনো দলে যাব না। আমার চিন্তার সঙ্গে, আমার আদর্শের সঙ্গে, আমার কাজের সঙ্গে, আমার পরিকল্পনার সঙ্গে তো সেই দলের এই বিষয়গুলোতে মিলতে হবে। হ্যাঁ, সো সেইটা যদি না মেলে সেই জায়গায় তো আর যাওয়ার প্রশ্ন ওঠে না। আর সেই সূত্র ধরে একটা কথা আমি বলি, আসলে 15 বছর যে লড়াইটা আমরা করেছি, আমি করেছি, অসংখ্য মানুষ করেছে বিভিন্ন জায়গা থেকে, এই লড়াইটা আসলে একটা বেটার বাংলাদেশের জন্য। কিন্তু জুলাই পরবর্তী সময় আমরা দেখলাম মুখ পরিবর্তন হয়ে গেছে।
কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। রাদার আমি আজকে আপনাকে একটা ঘটনা বলি। আজকে আমি কোর্টে, আমার রুমে একজন ভদ্রমহিলা এসছেন, অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা, ওনার স্বামী কলেজ শিক্ষক ছিলেন, ঢাকা 18-তে ওনার বাড়ি। উনি চাঁদা চাচ্ছে লোকাল বিএনপি, ওখানে 60 লক্ষ টাকা ওনার জায়গাটা নিয়ে নিতে চাচ্ছে, 1.5 কোটি টাকার জায়গা। ওনাকে ইট তুলতে দিচ্ছে না, উনি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ওই জায়গাটাতে উনি বসবাস করছেন। ওনার কোনো বাথরুম নাই, উনি পাশের বাড়িতে ওয়াশরুম ইউজ করেন, গোসল করেন পাশের বাড়িতে। এইভাবে ঘরে ঘরে চাঁদাবাজি, ঘরে ঘরে লুটতরাজ, ঘরে ঘরে মানুষের জীবনকে নরক করে দেয়া, এইটা অন্তত নিকট অতীতে হয় নাই বাংলাদেশে। কিংবা সংবিধান সংস্কার বা সংস্কারের কথা বলেন। একই সময় এনসিপি নেত্রীকে আমরা আপনার বিরুদ্ধে এই অভিযোগও করতে দেখলাম যে রুমিন ফারহানার মতো এমপি যখন সংবিধান সংস্কারের শপথ নেন না, তখন তো মনে প্রশ্ন জাগে। আচ্ছা, আমি একজন এনসিপি নেত্রীর জবাব গণমাধ্যমে এসে দেবো কেন? আমি তো ওনার জবাব ওনার পাশে বসে দিয়েছি এবং এই জবাব আমি হাজারবার মিডিয়াকে বলেছি। আমি যেই সংবিধান রক্ষার শপথ প্রথমবার নিলাম, ওই দিন আধা ঘন্টার ব্যবধানে আমি সেই শপথ ভঙ্গ করে আরেকটা শপথ নেই কি করে? আমি ওই সংবিধানটাকে সংশোধন করতে পারি, কিন্তু ওই সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান লিখবার জন্য তো আমি শপথ নিতে পারি না। এটা আমার ইন্টারপ্রিটেশন। এই ইন্টারপ্রিটেশনের সাথে আপনি একমত না হলে আপনি শপথ নেবেন, কেউ তো আপনাকে বেঁধে রাখছে না, কিন্তু আপনি আমাকে ধাক্কা দিয়ে শপথে পাঠাচ্ছেন কেন? এটা তো আমার স্বাধীনতা রে ভাই। সংশোধনের জায়গাটিতে আমরা আলোচনা করছি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, গণভোটে জুলাই জাতীয় সনদ অনুমোদিত হলেও সংবিধান সংশোধন না হয় নতুন রাষ্ট্রপতি নির্বাচনটি আমরা পুরনো নিয়মেই দেখতে যাচ্ছি এবং সেটি আসলে এবারও গোপন ব্যালট ব্যবহার হবে না এবং রাষ্ট্রপতি নিয়োগেও বিএনপি আসলে দলীয় লোককেই নিয়োগ দেবে, এমনটাও আলোচনা সমালোচনা চলছে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক মহলে। মানে সব ক্ষেত্রে, মানে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, সত্যি কি তাহলে বিএনপি নিজেদের লোককেই নিয়োগ দিচ্ছে? অবশ্যই দিচ্ছে এবং এটা খুব অস্বাভাবিক কিছু না, কারণ আপনি যখন ক্ষমতায় আসছেন 2/3 মেজরিটি পেয়েছেন, আপনি আপনার লোককেই দিবেন। এর থেকে ডিপার্চার হবে এমনটা আমরা মনে করি না, আশা করাও ঠিক না। তবে যোগ্য লোককে দেন, ভালো লোককে দেন, এটা বিএনপির জন্য সুযোগ। বিএনপি যদি একটা ভালো লোককে, সর্বজন গ্রহণযোগ্য মানুষকে রাষ্ট্রপতি দিতে পারে, যিনি অপোজিশনেরও শ্রদ্ধা পাবেন, যিনি ক্রাইসিসে সাহসী ভূমিকা পালন করতে পারবেন। আমি গতকালকে একটা টক শোতে বলেছিলাম, বাংলাদেশে কোনো সেনাপ্রধান এবং কোনো রাষ্ট্রপতি কোনো ক্রাইসিসে তার নিয়োগকর্তার পক্ষে সাহসী ভূমিকা পালন করতে পারেনি। তবে দেশের স্বার্থে সাহসী ভূমিকা পালন করতে পারে এমন লোক দিলে এটা দেশের জন্য একটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াবে। রাষ্ট্রপতি পদটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা যেন দাঁড়িয়ে যায়, এটা আমরা চাই। আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, এই যে শিল্পীদের নামে মামলা করা, কথা বলার কারণে, এটা কিন্তু চায়নায় হয়েছিল, জিয়াং কিং করেছিল। সেই সময় 5 লাখের উপরে মানুষ মারা। জিয়াং কিং মাও সেতুং এর ওয়াইফ ছিলেন। 6.5 বিলিয়ন মাও সেতুং এর স্পিচ প্রিন্ট করে রেড বুক করা হয়েছিল। 6.5 বিলিয়ন মানে 650 কোটি, এবং সবাইকে এটা মুখস্থ করতে হতো। স্কুলের টিচাররা সবাই এটা মুখস্থ করতো, স্কুলের বাচ্চারা মুখস্থ করতো। এখন আপনি জুলাই সনদ বা এই জিনিসকে তোতা পাখির মতো বাঙালিকে মুখস্থ করাতে চাচ্ছেন, আর যারাই এটার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আপনি মামলা দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? আইসিটি ট্রাইব্যুনাল। এটা করা হয়েছিল কিসের জন্য? 71-এর জেনোসাইডের জন্য প্রিন্সিপালি। 24-এর গণহত্যা এটার মধ্যে জাস্টিফাই হয়। আপনি এখন 18 সালের ক্রস ফায়ার এটার মধ্যে নিয়ে আসছেন, ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আপনি 13 সালের ঘটনা এখানে নিয়ে আসতেছেন। ট্রাইব্যুনাল তো আস্তে আস্তে তার বাইটিং পাওয়ার হারিয়ে ফেলবে এবং এত মামলা ওভারবার্ডেন হবে, ট্রাইব্যুনাল প্রকৃত শহীদদের প্রতি ন্যায় বিচার করতে পারবে না। মানে এই বিষয়গুলো নিয়েও বিএনপি যথেষ্ট আলোচিত হচ্ছে। মানে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কিংবা সুপ্রিম কোর্ট সচিবালয়, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিএনপি সরকার বাতিল করায় আদালত মানবাধিকার কমিশনেরও সেই আগের জায়গায় ফিরে গেছে। অপরদিকে আবার আমরা প্রধানমন্ত্রীর একেবারে জাঁকজমকবিহীন যে জীবনযাপন, সেইটি আসলে সর্বমহল নানান সময় প্রশংসা কুড়াচ্ছে। মানে এই দুটো জায়গাকে যদি আমরা এক জায়গায় এনে দাঁড় করাই, সেটি আসলে বিএনপিকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছে কিনা, এই প্রশ্ন উত্তর নিব জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরেকবার আমন্ত্রণ জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্যারিস্টার রুমিন ফারহানা, নানান সময় এই 5-6 মাসের মধ্যেই বিএনপিকে নানান সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু এর মধ্যে নানান সময়ে প্রোটোকলবিহীন কিংবা একেবারে জাঁকজমকবিহীন জীবন পরিহার করে তারেক রহমান সর্বমহলে এক ধরনের প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু এই যে নিয়োগ কিংবা অধ্যাদেশ বাতিল ইস্যুতে আবারও তাকে গুরুতর প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে। আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি, এর মধ্যে কোনটা আপনার নাগরিক হিসেবে আপনার জীবনকে এফেক্ট করবে? প্রধানমন্ত্রী কি শার্ট পরলেন, কি জুতা পরলেন, কি ছাতা নিলেন, কোন গাড়িতে চললেন, নাকি নিজের পায়ের উপর নির্ভর করলেন, সেটা কি আপনাকে নাগরিক হিসেবে এফেক্ট করবে? নাকি আপনার বাড়িতে আজকে 3 দিন ধরে চুলা জ্বলে না, গ্যাস নাই, কিংবা ধরুন বাজারে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যায় কারণ আপনি যে টাকা নিয়ে গেছেন সেই টাকা দিয়ে আসলে 2 দিন চলবার মতন বাজারও আপনার কেনা সম্ভব না, কিংবা ধরুন আপনি রাস্তায় নামলেন, ছিনতাইকারী এসে আপনার পেটে একটা ছুরি বসিয়ে দিয়ে আপনার হাতে যা কিছু আছে নিয়ে গেল, কিংবা ধরুন লোকাল বিএনপি লিডাররা আপনার কাছে চাঁদা দাবি করে বলছে যার একটা ইট গাঁথলে সেটা যদি বাথরুমের ইটও হয় আপনাকে মানে দেখে নেবে এবং সে কারণে আপনাকে তিরপল দিয়ে ঘেরা জায়গায় নিজের জায়গায় বাস করতে হচ্ছে। আসলে কোনটা আপনার জীবনকে এফেক্ট করবে, তাই না? পরিবর্তন কি এত বড় এফেক্ট ফেলতে পারবে নাকি সমস্ত রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেই পরিবর্তনটা আমরা দেখতে চেয়েছিলাম?
দেখেন, আপনারা না এক মুখে শত রকম কথা বলেন। হ্যাঁ, আমি এই কারণে আপনাদের কথাবার্তা বুঝি না। সারা জীবন আপনারা বললেন সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকলে কেমন করে হবে, কিন্তু এখন আবার বলতে চান না। মানে শেখ হাসিনার আমল থেকে দেখছি যে প্রধানমন্ত্রী তো ফেরেশতা, বাকিরা সব ইবলিস। মনে হয় যেন ইবলিসরা যার যার জায়গায় শেষে বসছে, প্রধানমন্ত্রী এনে তাদেরকে বসায় নাই। ব্যাপারটা তো এরকম না। এটা তো আপনার একক সিদ্ধান্ত, আপনি কাকে নেবেন কাকে নেবেন না। এই যে শোতে কে গেস্ট হবে, এটা যেমন আপনার একক সিদ্ধান্ত বা আপনার প্রডিউসারের একক সিদ্ধান্ত, সেরকম মন্ত্রিসভায় কে বসবে কে বসবে না, অ্যাডভাইজার কে হবে কে হবে না, কোন প্রতিষ্ঠানে কে বসবে কে বসবে না, এটা ওনার একক সিদ্ধান্ত। মানে এই মুহূর্তে তাহলে বাংলাদেশে যে ধরনের পরিবর্তন হচ্ছে, কে কোথায় দলীয়করণের যে অভিযোগগুলো আছে, সবকিছু আপনি বলার চেষ্টা করছেন প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তে হচ্ছে। ওনার ইশারা ছাড়া তো হবে না, হতে পারে না। বাংলাদেশের সংবিধান আইন অনুযায়ী, বাংলাদেশের মানে রাষ্ট্র পরিচালনার ধারা অনুযায়ী এটা হওয়ার কথা না। এখন আপনি চিন্তা করে দেখবেন যে নাগরিক হিসেবে, আমি আবারও বলছি, আপনি চিন্তা করে দেখবেন নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী কোন ব্র্যান্ডের শার্ট পরছেন আর কোন শাড়ি পরছেন যদি নারী প্রধানমন্ত্রী হন, সেটা আপনার জীবনকে কতটুকু এফেক্ট করে, আর আমি যে উদাহরণগুলো দিলাম তার কোনটা আপনাকে এফেক্ট করে আপনি বিবেচনা করবেন। বাংলাদেশে আপনাদের প্রশাসনে মনে হয় সবাই 17 কোটি মানুষ হাতে ললিপপ নিয়ে ঘুরে, এত বাচ্চা এত অবোধ, কিচ্ছু বোঝে না। আমি জানি না বাংলাদেশের মানুষ এত অবোধ কিনা, বা আমার অভিজ্ঞতা অন্তত তা বলে না। সেই বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এতটাও অবুঝ না, এবং সে কারণে এই নির্বাচনে আসলে আমরা আপনাকেও নির্বাচিত হতে দেখেছি। ব্যাসে শামীম হায়দার পাটোয়ারি, যেই নির্বাচন নিয়ে এত আলোচনা চলছে, মানে যে এই নির্বাচনটিকে তো আমরা অন্তত দীর্ঘদিন পরে একটা সুষ্ঠু নির্বাচন বলার চেষ্টা করেছি, সেই নির্বাচনে আপনারা নির্বাচন করেন নাই, বা নির্বাচন আপনাদেরকে করতে সুযোগ দেওয়া হয় নাই। এখন বিএনপির আমলে আপনারা নির্বাচন করবেন কিনা, সেই বৈষম্যটা থেকেও আমরা বেরিয়ে আসার সুযোগ পাচ্ছি কিনা। সামনে যে স্থানীয় সরকার হবে বলছেন, এটা বিষয়ে জাতীয় পার্টি এখনো সঠিক কোনো সিদ্ধান্ত নেয়নি। আপনি যে কথাগুলো বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প আহার করেন, সাদা কাপড় পরেন, নিজে ড্রাইভ করেন, স্পোর্টস কার চালান, মেকে নিয়ে সিনেমায় যান, এগুলো বেশ ভালো উদাহরণ। যদি দেশটা ভালো মতো চালাতে পারেন, যদি দেশে রিকনসিলিয়েশন করতে পারেন, ইনফ্লেশন ঠেকাতে পারেন, চাকরি দিতে পারেন, চাকরি দিতে পারবেন। মানে অন্যান্য রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা এসব করলে তো আমরা খুব বাহবা রাষ্ট্রীয় দিই। সমস্যার সমাধান করার পর, সমাধান করে আসেন, রাষ্ট্রীয় সমস্যার সমাধান করার পর, রাষ্ট্রকে একটা ভালো জায়গায় নেওয়ার পর, মাননীয় প্রধানমন্ত্রী যদি 1500 টাকার লাঞ্চ খাওয়ান, তাতে কি রাষ্ট্রের ক্ষতি হবে? আমাদের 9 লক্ষ 10 লক্ষ কোটি টাকার বাজেট, উনি যদি সাদা সাদের জায়গায় অন্য শার্ট পান, তাতে কিছু কোনো ক্ষতি নাই। মানে আমি এগুলোকে প্রেস করছি, উনি স্যাক্রিফাইস করছেন, কিন্তু ওনাকে আসল সমস্যার সমাধান করতে হবে, পলিটিক্যাল রিকনসিলিয়েশন, ইকোনমিক রেস্টোরেশন। এই জায়গাগুলো করতে না পারলে যেটা হবে, ওই যে একটা ইংলিশ টার্মস আছে, নো কাটস, নো বার্ডস, নো কোকোনাট, মানে নো আর্গুমেন্ট, নো এক্সকিউজ, নো ডিফেন্স। প্রধানমন্ত্রীর কোনো ডিফেন্স নাই। আপনি কোনো ডিফেন্স দেবেন, আপনি পৃথিবীতে জ্বালানির দাম বেড়েছে বলে আপনি ইনফ্লেশন হয়েছেন, এই যুক্তি জনগণ শুনবে না। একটা বিপুল সংখ্যের মানুষ চাকরির বাইরে, বিপুল সংখ্যের মানুষ অসন্তুষ্ট হচ্ছে, কোনো এক সময় অসন্তুষ্ট একটা দিকেই ধাবিত হয় দেশে, সেটা হলো প্রধানমন্ত্রী। এবং পুলিশ দুর্বল, প্রশাসন দুর্বল। নতুন করে আর কোনো গণঅভ্যুত্থান হওয়ার কোনো সম্ভাবনা কি তাহলে আপনি দেখছেন? বিচ্ছিন্ন গণঅভ্যুত্থান হতে পারে, নেতৃত্ববিহীন, কারণ অসন্তুষ্ট মানুষ প্রচুর এবং রাষ্ট্রের স্ট্রাকচার বলেছিলেন যে আগামী 100 বছরও কোনো গণঅভ্যুত্থান হওয়ার সুযোগ নেই হবে না। একটা হচ্ছে যে জুলাই হওয়ার পরে যে আকাঙ্ক্ষা উঠেছিল, সেই আকাঙ্ক্ষাটা আমাদের বাস্তবায়ন হয়নি, কিন্তু মানুষের দুর্ভোগ, মানুষের দুর্দশা, এটার জন্য মানুষ রাস্তায় নামবে এবং পুলিশ কঠোর হতে পারবে না, সরকার কঠোর হতে পারবে না, সেটা হঠাৎ করে বিপ্লবে কোনো আন্দোলনে রূপ নিবে এবং সেটা সম্ভাবনাও আছে। তো সেটা যদি হয়ে থাকে, সামাল দিবেন কিভাবে? যদি সত্যি এরকম কিছু হয়, সামাল আমরা কিভাবে দিব? আবার এই 5 মাসে সত্যি আসলে বিএনপির এই শাসন কাঠামো নিয়ে এত সমালোচনা করা, এত প্রশ্ন তোলাটাও কি যৌক্তিক বলে আপনি মনে করেন? আপনারা যদি মনে করেন যৌক্তিক না, প্রশ্ন তুলেন না, অসুবিধা নেই, প্রশংসা করতে থাকেন, কোনো অসুবিধা নেই তো। বাট মানে মাঝখান দিয়ে 6 মাস চলে গেছে, মানুষের নাভিশ্বাস শেষ হয় নাই, এবং মানুষ, আপনি ধরুন সামাজিক যোগাযোগ মাধ্যমটা যখন খুলবেন, বাংলাদেশে কোথায় কি হচ্ছে তার অনেক কিছুই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে। মূলধারার গণমাধ্যমে হয়তো কিছুদিন পরে আসে, 2 দিন পরে আসে, প্রথমে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। 2 দিন আগে একটা নিউজ নিশ্চয়ই আপনারা দেখেছেন, চট্টগ্রামে 2 কোটি টাকার জন্য 35 লক্ষ টাকার আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়েছে, 2 কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছিল। আমি কয়েকদিন আগে পর্যন্ত একটা খবর রাখছিলাম, কোনো আসামি ধরা পড়ে নাই, অথচ কিন্তু যিনি মানে ফোন দিয়ে থ্রেট দিচ্ছে এবং ভাঙচুরের লিডার ছিল, লিড করছিল, তার চেহারা দেখাচ্ছে গণমাধ্যম, ভয়েস শোনাচ্ছে গণমাধ্যম, নাম বলছে গণমাধ্যম, কিচ্ছু হয় নাই। এবং বিভিন্ন জায়গায়, আমি আজকে নিজেও ঢাকা 18 একটা উদাহরণ দেব, দিস আর জাস্ট অ্যান এক্সাম্পল। ধরুন আপনি কখন বুঝবেন যে বিপদটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে এবং বিপদটা বহু মানুষকে আক্রান্ত করেছে? যখন এটা ধীরে ধীরে দেখবেন একদম আপনার কাছের মানুষদের কাছে চলে আসতেছে। এই যে সরকার গঠনের পরপর, বিএনপি সরকার গঠনের পরপর, আমার যে ক্লার্ক, আমার মানে হাইকোর্টে আমার কাজ করে, মামলা ফাইলিং এর কাজ করে, তার একটা ছোট্ট জায়গা, সেটাও লোকাল বিএনপির লিডাররা দখল করতে গেছে। সো এগুলো তো আমি শুনতেছি, মাসের পর মাস ধরে কথাগুলো আমার কানে আসতেছে।
আমার কাছে সাথে মানুষ দেখা করে বলতেছে যে আমার কনস্টিটুয়েন্সি না, আমার এলাকা না, অন্য এলাকা, কিন্তু তারা বলার জায়গা খুঁজে পাচ্ছে না। শামীম একটা কথা বললো না যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে হতে পারে, এই মানুষগুলো পথে নামলে আপনি কি করবেন? তাহলে রুমির ফারহানা, আপনিও কি মনে করেন যেহেতু এই মুহূর্তে আপনার আসলে বিএনপির কোনো দলীয় পদ নাই, তাহলে আপনিও আসলে আপনার যোগ্যতা কিংবা মেধা অনুযায়ী আপনার আসলে যে জায়গাটিতে যাওয়ার কথা, যতখানি বরাদ্দ পাওয়ার কথা, সেটা কি পাচ্ছেন? না, এখানে মানে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ জনগণের করের টাকা বন্টন হওয়ার কথা প্রত্যেক আসনে, এবং প্রতিটা এমপি সরকারি বিরোধী, বিরোধী দলের এমপি সরকারি দলের এমপি বলে কিন্তু কিছু নাই, হ্যাঁ সবাই কিন্তু বেসরকারি এমপি, প্রত্যেকের সমান বরাদ্দ পাওয়ার কথা হয় নাই। অন দ্য টপ অফ দ্যাট জামাতকে মুখ বন্ধ করার জন্য 20 কোটি টাকা হঠাৎ প্রধানমন্ত্রীর ইচ্ছা হলো, আচ্ছা 20 কোটি টাকা জামাতকে কি দিয়ে কারণে মুখ বন্ধ করার জন্য? কারণ অন্য এলাকায় যে সরকারি দলের এমপিরা লুকিয়ে বরাদ্দ নিয়ে নিছে, জামাত সেটা নিয়ে প্রতিবাদ করছে, এটা নিয়ে যে তার কথা না বাড়ে, সো জামাতকে 20 কোটি টাকা দিল। কিন্তু এর বাইরেও তো আমরা আছি স্বতন্ত্র, আর এভাবে তো ইচ্ছা হলো দিলাম, ইচ্ছা হলো করলাম, এভাবে তো হয় না ভাই। এটা তো একটা সিস্টেম আছে, একটা রুল আছে। 300 জন এমপি সকলেই সমানভাবে তাদের বরাদ্দগুলো পাবে, তো হচ্ছে না, সেটা তো হচ্ছে না। সেটা কি আপনি মনে করছেন যে আপনি শুধু মানে বিরোধী দলে কিংবা আসলে স্বতন্ত্র দলে আছেন বলে বিএনপির কোনো ট্যাগ আপনার পাশে নাই? হ্যাঁ নিশ্চয়ই, অফকোর্স, অবভিয়াসলি। কিন্তু সেখানে তো আসলে বিএনপিরও একটা খুব সুস্পষ্ট বক্তব্য আছে। তারা বলেছে যে যেই জায়গাগুলোতে এই মুহূর্তে বরাদ্দ সবচেয়ে বেশি প্রয়োজন, তারা ঠিক সেখানেই সেই পরিমাণ বরাদ্দ দিচ্ছেন। হ্যাঁ, মজাটা হচ্ছে কি, বাংলাদেশ দরিদ্র দেশ, ঘনবসতির দেশ, সে কারণে আওয়ামী লীগের সময় মনে হয় গোপালগঞ্জেই সবচেয়ে বেশি বরাদ্দ দরকার, বিএনপির সময় মনে হয় বগুড়াতেই সবচেয়ে বেশি বরাদ্দ দরকার, কিংবা জাতীয় পার্টির সময় মনে হয় যে রংপুরেই সবচেয়ে বেশি বরাদ্দ দরকার। এটা তো আমাদের দুর্ভাগ্য। কিংবা ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় চট্টগ্রামেই খুব বেশি বরাদ্দ দরকার হয়ে যায়। সো আমাদের কপাল খারাপ। অন্য এলাকার মানুষ যতদিন পর্যন্ত না প্রধানমন্ত্রী পাবে ততদিন পর্যন্ত তাদের প্রশ্নটা আপনাকে আর কোনো সুখের আশা নাই। না মেধা, এই মুহূর্তে তাহলে আপনি এই বাংলাদেশে দাঁড়িয়ে কোনটিকে বেশি যোগ্যতা সম্পন্ন মনে করছেন? বাংলাদেশ ডুবছেই তো, কারণ আমাদের মেধার কদর হয় না। আমাদের মেধার কদর আজকের থেকে হচ্ছে না তা না, এটা বহু 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 বছর আগে থেকে এটা শুরু হয়েছে। সিলেটের একটি ঘটনা, সিলেটের বিউটি পাল, উনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পর সেই ভিডিওকে কেন্দ্র করে নানা রকম আলোচনা সমালোচনা এবং তার উপর এক ধরনের সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল মবের বন্যা বয়ে গেল। এই সংস্কৃতি কোথা থেকে আসছে? গত 2 বছরে আমরা দেখলাম এটা আসলে বাড়ছে। কোথা থেকে আমরা এটা পেলাম? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, আসলে আমরা কোন জামানায় এসে উপস্থিত হয়েছি জানি না। বিজ্ঞান এত ছড়িয়ে ছিটিয়ে আছে, বিজ্ঞানের শীর্ষ যাত্রায় নারীরা আজকে যখন সেই আইএমএ জাহিলিয়ার মতো তাদেরকে ট্রিট করা হয়, তখন আসলে এই কষ্ট দুঃখ এটা রাখার কোনো জায়গা নাই। যখন দেশে শিক্ষার হারে নারী পুরুষের চেয়ে এগিয়ে, ভোটের হারে নারী পুরুষের চেয়ে এগিয়ে, সন্তান লালনের হারে নারী পুরুষের চেয়ে এগিয়ে, কর্মের জায়গায় নারী আগের চেয়ে অনেকটা এগিয়ে, সেইখানে আজকে যখন আবার নতুন করে পিছনে, আমি আগে জানতাম যে ভূতের পা নাকি পিছন দিকে হাঁটে, তো আবার পিছন দিকে আমাদের যেতে হবে ভূতের মতো, এটা আমি কল্পনাই করি নাই। বাংলাদেশে নারীরা ফুটবল খেলে প্রায় বেশ কয়েক বছর হয়ে গেছে। শুধু তাই না, তাদের প্রতি ওইভাবে গুরুত্ব দেওয়া হয় নাই, তারপরেও তারা কিন্তু আন্তর্জাতিকভাবে বিশ্বের অনেক বড় বড় অ্যাওয়ার্ড নিয়ে এসেছে, যেটা আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন নারীরা। পুরুষদের এত পয়সা খরচ করার পরেও নারীরা এগিয়ে আছে। সেখানে হঠাৎ করে বলা নাই করা নাই, ইন্টারিম সরকারের সময় দেখলাম সেই ফুটবল বন্ধ। নারীদেরকে দেখলাম টিএসসির মোড়ে নারীদেরকে অপমানিত করার, শুধু পোশাক, যেটা আপনি বললেন, জি, পোশাকের জন্য তাকে এক ধরনের শ্লীলতাহানি। বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য আলাদা বসার জায়গাও করা হচ্ছে, যেখানে ক্যাফেটেরিয়ায় নারীদের যে জায়গাটা, যেটা বলছিলাম, যে পোশাক পরার জন্য তাকে যে হেনস্থা করা হলো, সেই ছেলেকে থানায় নিয়ে যাওয়ার পরে তাকে বীরদর্পে ফুলের মালা দিয়ে গলায় দিয়ে তাকে বের করা হলো। কিংবা নারীকে টিএসসির মোড়ে যখন কুশপুত্তলিকা বানিয়ে পিটানো হলো আচ্ছা মতন। তো এবং এই নারীদেরকে আপনার শরীরচর্চা শিক্ষক বন্ধ, সংস্কৃতি গানের শিক্ষক বন্ধ, এই ধরনের যখন এক ধরনের নেগেটিভ ভাবে উত্থাপন করা হলো, শুধু তাই না, নারীদেরকে গোলাপ ফুলের সঙ্গে তুলনা করে ঘরে বসিয়ে দেওয়ার জন্য কথা বলা হলো, এবং নারীদেরকে 5 ঘন্টা কর্মদিন। কিন্তু কোথা থেকে আসছে এই আলাপ আলোচনা? এই আলোচনা যেখান থেকে আসছে, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সেই ধর্মকে যারা অপব্যবহার করে, ধর্মের কোথাও লেখা নাই ধর্মে পর্দার কথা বলা আছে, সেটা নারীকে না, নারী পুরুষ উভয়কেই। তো সেইখানে কেন তারা এই ধরনের কথা বলল, কেন তারা এই ধরনের কাজ করছে, এটা আমি জানি না। যে ধর্মকে ব্যবহার করে যারা অন্যায় কাজ করছে,
তারা এই যে দেখেন যে বিউটি নামে যে মেয়েটা শিক্ষিকা। টিচার শিক্ষিকা, উনি তো ব্যক্তি জীবনও আছে। একটা মানুষ ব্যক্তি জীবনে যেমন দুঃখের সমান কান্না করে, ঠিক তার মন ভালো থাকলে, এবং বর্ষাকাল নারীর সঙ্গে একটা সম্পর্কিত, প্রকৃতি অবশ্যই প্রত্যেকটা হ্যাঁ, মানুষের সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক, মানুষের নারী সাথে পুরুষ। সম্পর্কিত। সেইখানে তার মন ভালো লাগলে সে ভালো প্রকাশ করতে দোষ তো নাই এখানে। তাকে কিন্তু কোনোভাবেই জি। আপনি যেই দেখুক না কেন কোনোভাবেই অশ্লীলতার এক মধ্যে ফেলানো যায় না, বরং ভালো লাগার মধ্যে ফেলানো যায় তাকে। আমি যে তাকে দেখে মনে হয় যে আমিও তো এই মজাটা করতে পারতাম। জি। তো সেই জায়গায় তাকে নিয়ে ট্রল করা, এই যে বট বাহিনী দিয়ে যারা এইসব করাচ্ছে, তারা এই দেশে কি চায় আমি জানি না। জি। তারা কি চায় আমি জানি না। আমি নিজে যেহেতু বট বাহিনীর শিকার অনেকবার এই বয়সে, তো আমি সেইখানে আমি বলতে চাই যে এটার অবসান কবে হবে। জি। বিজ্ঞানকে নেগেটিভ ভাবে ব্যবহার করে যারা এই নোংরামোগুলো করছে তাদের প্রতি আমি মানে অভিশপ্ত ছাড়া আর কিছু বলতে রাজি ধন্যবাদ না। আপনাকে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে আসি। আমরা 24-এর পর দেখলাম তৌহিদি জনতার নামে এক গোষ্ঠী লোক বিভিন্ন জায়গায় নানা রকম মব কালচার চালু করলো, এবং তারপর সেটা শুধুমাত্র মাঠেই আসলে বা রাস্তায় রাজপথেই সীমাবদ্ধ থাকেনি। এখন সোশ্যাল মিডিয়াতে এক ধরনের আক্রমণের একটা প্র্যাকটিস চলে এসেছে। এই প্র্যাকটিসটা আসলে বাংলাদেশের সংস্কৃতিতে কি এতদিন লুকিয়ে ছিল, নাকি 24-এর পর অন্য কোনোভাবে কোনো পৃষ্ঠপোষকতা পাওয়ার কারণে এখন আসলে তারা এই জায়গাতে সচ্ছল হিসেবে তারা নিজেদের মতামত দিয়ে রাখছে? এবং যেই সকল মানুষরা যেই দেশের প্রধানমন্ত্রী চায় সংস্কৃতিকে ধারণ করতে, যে দেশের প্রধানমন্ত্রী চায় বাংলা গান পাঠ্যপুস্তকের সাথে অ্যাড হতে, পড়াশোনার সাথে সাথে যাতে ছাত্রছাত্রীরা গান শেখে, নাচ শেখে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হয়, সেই দেশে এই প্র্যাকটিস কোথা থেকে এলো, কারা এই প্র্যাকটিস শুরু করলো, কোথা থেকে আমরা এগুলাকে সহ্য করবার মতো একটা মন মানসিকতাও তৈরি করছি? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় সহ-আলোচক মনি আপা, যিনি দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছেন। আমাদের আরেকজন সহ-আলোচক ফারুক আছেন, আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে একটা কথা আছে যে ইংরেজিতে, যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। রোম একদিনে তৈরি হয়নি। তো আমাদের দেশে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, বাস্তবতা হলো আমাদের সমাজে একটা পুরুষতান্ত্রিক মানসিকতা, একটা ধর্মাশ্রয়ী, একটা উগ্রবাদী মানসিকতা আমাদের সমাজের মধ্যে ছিল। এবং আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধানটি আমরা পেয়েছিলাম, সেই সংবিধানের স্পিরিটটাই ছিল হলো এই সমস্ত পশ্চাৎপদ ধ্যান ধারণাকে সমাজ থেকে উপড়ে ফেলার। কিন্তু আমরা দেখেছি যুগের পর যুগ শুধুমাত্র সংকীর্ণ দলীয় স্বার্থের কারণে এই সমস্ত পশ্চাৎপদ ধ্যান ধারণাকে লালন পালন করা হয়েছে। এবং দিনে দিনে তথাকথিত কৌশলের নামে যারা সস্তা জনপ্রিয়তা এবং সস্তা ভোটের রাজনীতি করে, তারা জনগণকে সচেতন হইতে দেয় নাই। যার ফলে আমাদের সমাজে এই জিনিসগুলো খুব ঘাপটি মেরেছিল। সর্বশেষ আমরা যেটি দেখলাম, যে ইন্টারিম সরকার যারা অত্যন্ত সুশীল ডায়ালগ দিয়ে ভিতরে ভিতরে এক মৌলবাদকে পোষণ করেছে, তার সবচেয়ে বড় উদাহরণ হলো নারী সংস্কার কমিশনের রিপোর্ট আলোর মুখ না দেখা। এবং যে কারণে আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে জাতীয় সংসদ ভবনের সামনে নারী মৈত্রী যাত্রা বলে একটি বড় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল, এই বলে যে 24 তো বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে। এবং মত প্রকাশের ক্ষেত্রে যে বৈষম্য, নারী পুরুষের যে বৈষম্য, সেটিও এক ধরনের বৈষম্য। এবং আমরা আরও একটি ঘটনা দেখলাম, যে এই যে উগ্রবাদী বাহিনী যারা ধর্মকে আশ্রয় করে তৌহিদি জনতার নামে মব সৃষ্টি করেছে, তারা প্রথম আলো, ডেইলি স্টারের মতো দুইটি স্বনামধন্য পত্রিকার হাউসে হামলা করল। আজ পর্যন্ত এর বিস্তারিত আমরা জানতে পারিনি, যে কোথা থেকে পরিকল্পনা হলো, কিভাবে হলো, কারাই তৌহিদি জনতা। এবং এই তৌহিদি জনতা বর্তমান সরকারকে গ্রাস করতে চাইছে বিভিন্নভাবে। এবং যে যে সামাজিক অস্থিরতাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই তথাকথিত তৌহিদি জনতার নাম ব্যবহার করে এগুলো করা হচ্ছে। এখন তৌহিদ আসলে কি? তৌহিদ তো হলো যারা আল্লাহর একত্বে বিশ্বাস করে। তো বাংলাদেশে কোন মুসলমান আছে যে আল্লাহর একত্বে বিশ্বাস করে না? ফলে এই নামের অপব্যবহার করে টার্গেট কিলিং এক ধরনের করা হচ্ছে, টার্গেট অ্যাটাক করা হচ্ছে। সেই অ্যাটাকের প্রধান লক্ষ্যবস্তু হলো নারী, দ্বিতীয় লক্ষ্যবস্তু হলো মত প্রকাশের স্বাধীনতা। এবং আপনি দেখবেন যে একজন বাউল আক্রান্ত হচ্ছে, একজন মুক্তমনা লেখক আক্রান্ত হচ্ছে, সাংবাদিক আক্রান্ত হচ্ছে, সর্বশেষ এই যে বিউটি পালের কথা আমরা শুনলাম, এখন এটি তারই ধারাবাহিকতা মাত্র। এবং এটি কিভাবে হলো দেখেন, আমাদের দেশের সমাজ সংস্কৃতিতে আমরা কি দেখি? আমরা আব্বাস উদ্দিনের নাম জানি, যিনি তার
পল্লীগীতির জন্য বিখ্যাত। জি। আমরা পল্লী কবি জসিমউদ্দিনের নাম জানি, সেই দেশে আসলে সেই এই দেশে চিত্র আমরা লালন ফকিরের নাম জানি, আমরা মহর্ষি মনমোহন দত্তের নাম জানি, আমরা উস্তাদ আলাউদ্দিন খান নাম জানি। জি জি অ্যাডভোকেট সেই হাসান তারিক দেশে- চৌধুরী, আমি আপনার কথা একদমই বুঝতে সেই পারছি। দেশে আপনি দেখেন একে একে সিনেমা হলগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আমাদের দেশীয় চলচ্চিত্রকে ধ্বংস করে দেওয়া হয়। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সেই দেশে ছবি নাট্য কিন্তু আর আন্দোলন, প্রচারিত হয়নি ব্রাহ্মণবাড়িয়ায়, যে ছবি নিয়ে নাট্য আলোচনা আন্দোলন আপনি হয়েছে। দেখেন, আমাদের দেশে একসময় পথনাটক ছিল, বন্ধ করে দেওয়া, আবৃত্তি শিল্প ছিল। জি। এই আবৃত্তি, গান, নাটক এবং স্কুলগুলোতে যে কালচারাল কম্পিটিশন ছিল, খেলাধুলা ছিল, সবগুলোকে গ্রাস করেছে কারা? গ্রাস করেছে এক ধরনের পশ্চাৎপদ ধ্যান ধারণা। জি অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সেই জায়গা থেকে আরো প্রশ্ন আসবে কিছুক্ষণের মধ্যে। আপনার আরেক সহ আলোচকের কাছে যেতে চাই। ফারুক হাসান, আপনি শুনলেন একই রকম প্রশ্ন আসলে আপনার কাছেও। গণ অধিকার পরিষদ অর্থাৎ আপনার দল বিকল্প ধারার রাজনীতিতে বিশ্বাস করে, আপনার দল থেকে আপনারা কি চিন্তা করেন? বাংলাদেশের সংস্কৃতি মনা মানুষ বেঁচে থাকবে, থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, বাংলাদেশের দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি, এটাকে আমরা বলে থাকি যে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, এইভাবেই কিন্তু আমাদের এই জাতিসত্তা গড়ে উঠেছে। সুতরাং এই যে সাংস্কৃতিক কালচার বলেন বা সাংস্কৃতিক যে আমাদের কার্যক্রম, কর্মকাণ্ড, সব কিছুর মধ্য দিয়েই তো আমরা জাতি হিসাবে আমরা ধীরে ধীরে পরিণত হয়েছি। তো এখান থেকে বের হয়ে যাওয়া বা এই সংস্কৃতিকে লালন না করা বা এটাকে ছুঁড়ে ফেলে দেওয়া, এটা তো প্রশ্নই আসে না। এটা আমাদের অস্তিত্বের সাথে মিশে রয়েছে। আমরা যদি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কথা বলি, এই মুক্তিযুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। এখানে ছিল নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, সবার সম্মিলিত লড়াইয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু পাকিস্তানের হাত থেকে দেশটাকে স্বাধীন করেছি। তারপরে দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এবং সর্বশেষ যে 24-এর গণঅভ্যুত্থান, আপনি বলুন তো এই গণঅভ্যুত্থানের পাশাপাশি একজন বোরখাওয়ালা নারী, আরেকজন ওই যে পশ্চিমা পোশাক পরা নারী পাশাপাশি হাঁটে নাই, স্লোগান দেয় নাই? তাহলে আপনি কিভাবে এখানে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে টার্গেট করে এরকম একটা ট্যাগিং দিতে পারেন? এবং That's যারা এই সুযোগ নেই। আসবো, ধর্মভিত্তিক- please। জি, আমি একটু আমি এখানে শেষ করি। যুক্ত করছি ধরেন, আপনাকে। এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষ ছিল, জি। নারীরা ছিল, এখানে যেমন বোরখাওয়ালি ছিল তেমন এখানে পশ্চিমা পোশাক পরা নারীরাও ছিল। সুতরাং এভাবেই কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই নতুন বাংলাদেশ পেয়েছি। এখন ধরেন কোনো নারীকে কোনো একটা গোষ্ঠী যদি কটাক্ষ করি, তাহলে সেই কটাক্ষের বিরুদ্ধে তো আমাদের দাঁড়াতে হবে, কথা বলতে হবে। তার জন্য নির্দিষ্ট আইন আছে। আপনি ধরেন একদিকে বলবেন আমরা আইনের শাসন চাই, চাই তো? আইনের শাসন যদি আপনি চেয়ে থাকেন, তাহলে আইনে যা আছে তার ব্যত্যয়টা ঘটানোর কোনো সুযোগ নেই, আছে কি? তাই তো। যেমন ধরেন আপনি ওই যে আমরা কিছুদিন আগে দেখলাম না, সাতক্ষীরায় জামাতের একজন এমপি একটা কুকর্ম করেছে, আমরা সাথে সাথে কিন্তু এটা তীব্র প্রতিবাদ করেছি। অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিতে হবে। জামাতকে আমরা বারবার বলেছি যে এরকম একজন দুশ্চরিত্র ওলা ব্যক্তিকে কোনোভাবে আপনাদের দলে রাখতে পারেন না। জামাত বহিষ্কার করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সরকারকেও বলেছি যে উনি কোনোভাবে এই পার্লামেন্টে বসতে পারেন না, এই পার্লামেন্ট অপবিত্র হয়ে যাবে। উনি এখনো পদত্যাগ করেন নাই, আমরা চাই উনি পদত্যাগ করুক বা ওনার বিরুদ্ধে আইন অনুযায়ী যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার আছে নিতে হবে। সেকেন্ড আরেকটা অপশন আছে, এই অপশনটা নিয়ে আপনি কেউ আলোচনা করেন না। সেই অপশনটা কি? এই যে তার গৃহে যারা সিসিটিভি ক্যামেরা লাগালেন এবং এই ভিডিও ফুটেজ যারা সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন, জি। আপনি কি মনে করেন বাংলাদেশের আইন অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ? নিশ্চয়ই জানেন আপনি। প্রাইভেসি লঙ্ঘন করে আমাদের সংবিধানে লেখা রয়েছে যে প্রত্যেকটা নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা দেবে রাষ্ট্র। তাহলে এই যে আপনি একজন নাগরিক হয়ে আরেকটা নাগরিকের নিরাপত্তা হরণ করলেন, দ্যাট মিনস আপনি সংবিধান লঙ্ঘন করলেন। একই সাথে বাংলাদেশের যে বিধিবদ্ধ আইন, এই আইনও আপনি ভায়োলেট করলেন। তার মানে আপনি একটা বড় ক্রাইম করেছেন। কিন্তু ওই যে গোষ্ঠীটা, শেষ করে প্লিজ। একটা জায়গায় আপনি একটা বেডরুমের কথা বলছেন, একটা বেডরুম, আমি আসছি, আপনাকে শেষ করতে দিব। আপনি একটা বেডরুমের কথা বললেন, বেডরুমের বাইরেও কিন্তু নানা রকম ফুটেজ তারপরে আমরা পেয়েছি। সেই জায়গায় তো আসলে অপরাধ আমি সেটা বলছি না, হ্যাঁ। আমাদের আইন যেটা বলে, আমি আইনের কথা বলছি, যে আমাদের লয়ার আছে, আইনের আইন কি বলে জানেন? শুধুমাত্র আইন আপনি ব্যবহার করতে পারেন। আপনি ফারুক যখন হাসান, আপনি আমার আইনের কথাটা শাসন শুনুন, চাই- আপনি আমার কথাটা শুনুন। আবার শেষ করতে হবে জি। তো, আমি শেষ করি। আপনি যখন আইনের শাসন চাইবেন একটা রাষ্ট্রে, দ্যাট মিনস আইন যা বলে আপনি এর বাইরে যেতে পারবেন না। একদম আইন কি বলে জানেন? জি। এখানে যদি একটা অপকর্ম হয়, আপনি এটা ভিডিও করতে পারবেন না, এটা আইনে নিষেধ। আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানান, নির্দিষ্ট এজেন্সি আছে, দায়িত্বশীল প্রতিষ্ঠান আছে, তাকে জানান। কিন্তু আপনি তো সেটা করেন না। আপনি কি করলেন? ফেসবুকে ছেড়ে দিলেন, একটা জনমত তৈরি করলেন। হ্যাঁ, এটার সামাজিক একটা পার্সপেক্টিভ আছে, সামাজিক ইম্প্যাক্ট আছে, যে ইম্প্যাক্টের কারণে আজকে এই ঘটনা ব্যাপক আলোচিত। আমরা এটা অস্বীকার করছি না। এই যে একটা সামাজিক ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টের কারণেই ওই যে নারীদেরকে নানাভাবে হেনস্থা করার যেটা প্রবণতা, ওভাবেই কিন্তু উঠে আসে, ওভাবে উঠে আসে। মানে এই কালচারটা ওভাবে গড়ে উঠেছে। এই যে কি নাম বলেন, বিউটি পাল, তিনি একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ছেড়েছেন। আমি এখানে কোনো অপরাধ দেখি না তো। এখন এই যে তাকে শোকজ করলো, কে শোকজ করলো বলো তো? তাকে শোকজ করেছে তাকে একটা প্রতিষ্ঠান করেছে, ওই প্রতিষ্ঠান থেকে। জি। এখন ওই প্রতিষ্ঠানের দায়িত্ব কে রয়েছে? নিশ্চয়ই কোনো ইমাম কিংবা মুয়াজ্জিন ওই প্রতিষ্ঠান চালান না। চালান কি? চালান না। তাহলে যে প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন বা যিনি কর্মরত, তিনি সেই প্রতিষ্ঠান তাকে শোকজ করেছে এবং এটা সরকারের উচ্চ পর্যায়ে কিন্তু ইতিমধ্যে তাদের কনসার্নের বিষয়টা আসছে। সম্ভবত দেখলাম শিক্ষামন্ত্রী এটা নিয়ে বক্তব্য দিয়েছেন। জি। এখন কথা হচ্ছে, দায়িত্বশীল যে প্রতিষ্ঠান তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করলেন, তিনি কি আসলে এই জিনিসটা বুঝেন না, যেটা আজকে
বাংলাদেশের আইন পরিষ্কার কিন্তু জি আমার সময় শেষ, আমাকে বিরতিতে যেতে হবে। ফারুক হাসান, আপনি বিরতিতে যাবার আগে আমি একটু আপনার একটা জায়গায় আসলে বলে যাই। আপনি বলেছেন বেডরুমের নিরাপত্তা যারা মানে আসলে নিরাপত্তা তো দেওয়া সম্ভব নয়, কিন্তু সেই সিসিটিভি ফুটেজ যারা লিক করেছে নিশ্চয়ই এটা অপরাধজনক কাজ। কিন্তু আসলে পাবলিক প্লেসে যখন একজন আসলে কোনো অপকর্মে লিপ্ত হবে, সেই জায়গাটায় আসলে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের জন্য কঠিন হবে। জি, ধরুন এই যে ভিডিওটা ছাড়া হলো, জি, অপরাধ কে করেছে? ওই মুরব্বী করেছে বা ওই এমপি করেছে। এখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আসার কারণে তার পরিবার, আত্মীয় স্বজন এখানে এফেক্টেড হয় নাই। পাবলিক প্লেসে এগেইন আপনি যখন পাবলিক প্লেসে কোনো কিছু করবেন সেটা এটা তো তার জন্য আইন আছে বাবা। ধরেন আপনি ভিডিওটা করেছেন, আপনি এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে দিতে পারতেন। আপনি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরে ওই যে নারীটার আজকে মানে সামাজিকভাবে তিনি কিন্তু ব্যাপকভাবে মানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতিপূরণ রাষ্ট্র কি তাকে দিতে পারবে? আমরা দিতে পারবো? সেটা নেই। রাষ্ট্র আসলে যারা পরিচালনা করতে চায়, ধর্মের আইনের শাসন যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের কাছেই যখন আইন, নারী, দেশ, নিরাপত্তা নয়, তখন নিরাপদ আসলে আমরা কোথায় থাকবো? সেটি বড় প্রশ্ন। আমি আপনার কাছ থেকে সেই প্রশ্নটা এক্সপেক্ট করেছিলাম ফারুক হাসান। আরও একটা বিরতিতে যেতে চাই। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, বিরতির পর ফিরবো। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক, আপনারা এখন যারা সঙ্গে যুক্ত হয়েছেন আমন্ত্রণ। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, ফারুক হাসান আছেন। নীলুফার চৌধুরী মনি, যে বিষয় নিয়ে আলাপ করছিলাম আমরা দেখলাম যে বর্তমানে নতুন যেই রাজনৈতিক দলগুলো সচল, সক্রিয়, তাদের মধ্যে এক ধরনের নতুন করে রাজনীতিকে শেপ করার একটা চেষ্টা চলছে। আমরা সম্প্রতি দেখলাম যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ কে উদ্দেশ্য করে লিখেছেন যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। মূলত কক্সবাজার এবং গাজীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে মিটিং এবং মিছিল হয়েছে, তিনি অভিযোগ করেছেন, তার দাবি যে এগুলো বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগন্যালে হয়েছে। এ বিষয়ে আপনি কিছু জানেন কিনা? আপনার দলের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে এভাবে কথা বলা হচ্ছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী দম ফেলার টাইম নাই, সে তার এত খায় কাজ পড়ে নাই যে এইসব মিছিল করাইতে হবে। মিছিল করালে নিজের দলের অনেক লোক আছে, বললে দল নিজেই মিছিল করবে। আমাদের কারো হেল্প লাগে না, কারো হেল্প দিয়ে ওইভাবে মিছিল করানোর দরকার পড়ে না, আমরা নিজেরাই পারি। তো সেইটা যারা বলেছে, যারা জল ঘোলা করে খেতে চায়, তারাই এই কথাগুলো বলেছে আমি মনে করি। এক কথায় আমি বললাম। তাহলে এই যে মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নানা রকম আলাপ আলোচনা হয়, বলা হচ্ছে উনি, আপনি জানেন রাজনীতিতে সচল নানা রকম আলোচনা করা হয়, বেশ সমালোচনাও করা হয় তাকে নিয়ে। আপনি কি মনে করেন যে নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে যখন এই ধরনের বার্তা আসে, বিএনপি সেগুলোকে আসলে কিভাবে ট্যাকল দিতে চায়? বিএনপি একটা উদারনৈতিক দল, মধ্যপন্থা দল। বিএনপি ওগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, বিএনপির মাথা ব্যথা করে না। সালাউদ্দিন আহমেদ একজন নির্যাতিত মানুষ, আমরা ওইভাবে তাকে চিন্তা করি। অনেক দিন, অনেক বছর প্রতিবেশী রাষ্ট্রে তাকে বন্দি করে একরকম রাখা হয়েছিল। সে সেইখানে বসে বসে সময়টাকে নষ্ট করে নেই, প্রচুর স্টাডি করেছে। এমনি উনি স্টুডেন্ট হিসেবে ভালো, ল থেকে পাশ করেছে, বিসিএস ক্যাডার ছিল। অনেকগুলো জিনিসই তার জীবনের সাথে ছিল, যেটা বিভিন্ন জায়গায় আমলাতান্ত্রিক কাজ করতে গেলে প্রায় প্রতিটা সেক্টরই কিছুটা জানা হয়ে থাকে। তো উনি একসময় ম্যাডামের, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার ছিলেন, উনি তার পিএস ছিলেন, তারপরে মিনিস্টার ছিলেন, তারপরে এই যে 9 বছর উনি আটকা পড়ে উনি বসে বসে পড়ালেখা করেছেন। সেটা যখন উনি এইখানে যখন সঠিক টাইমে সঠিক কথাটা বলেন, তখন উনি অনেকের কাছে চক্ষুশূল হয়ে যান। এটাই আমি মনে করি এক কথায় সালাউদ্দিন আহমেদ সম্পর্কে আমার যেটা বলার। এবং উনি কাউকেই ওইভাবে যে মানে ক্ষমা করে কাজ করা সেটাও না, যেটা মনে হয় যে এটা বলা উচিত উনি ওইটা বলেন। এতে হয়েছে কি, অনেকের চক্ষুশূলের জায়গায় উনি দাঁড়িয়ে আছেন। তারপরে আবার দলে তার অবস্থানটা আসছে ভালো, যেহেতু সে ভালো বলতে পারেন, ভালো কাজ করেন, তো দলে অবস্থান ভালো। এটার জন্য অনেকের মনে করেন যে যারা চায় যে বিএনপি খুব খারাপ অবস্থায় থাকুক, বিএনপি যেন কিছুই না বলতে পারে, না করতে পারে, সেই মানুষগুলো যারা, তাদের ভালো লাগে না এই কাজগুলো তার। সেখান থেকে আমি মনে করি নিন্দুকরা যা করে তাই করছে তারা, অন্য কিছু না। ফারুক হাসান, যে বিষয় নিয়ে আসলে আলোচনা করছিলাম আমরা, রাজনীতির নানা মোড় নিয়ে কথা তো আসলে বলতে চাই। দেশের সার্বিক পরিস্থিতি যেরকম দেখলাম, রাজনীতিতেও এক ধরনের পরিবর্তনের আবার দেখতে পাচ্ছি। নানা রকম বিষয়, প্রতিদিন নতুন নতুন টপিক আসে। আমরা দেখলাম যে সাদিক কায়ুম, তিনি ডাকসুর নিজের যে পদ, সেখান থেকে উনি বের হয়েছেন এবং তিনি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে সামনে নির্বাচন করতে চান। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলবেন, সেক্ষেত্রে এনসিপি, জামাত
এরা তো আসলে আপনারা যেমন বলেন যে এনসিপি এবং জামাত দল একই রকম একটি দল, যদিও তারা বলছে ভিন্ন ধারার রাজনীতি করছে। এখন তাহলে আমরা তো শুনেছিলাম যে এর আগে এনসিপির পক্ষ থেকেও সেখানে আসলে ক্যান্ডিডেট দাঁড়াবেন। কেমন হতে পারে সামনের দিককার রাজনীতি ঢাকার মেয়র নির্বাচনকে কেন্দ্র করে, আপনি ধারণা দিতে পারেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, স্থানীয় নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা সরকার এখনো দেয় নাই, তবে আমরা আন্দাজ করতে পারছি যে এই বছরের শেষের দিকে হয়তো বা স্থানীয় নির্বাচনগুলো শুরু হবে, জি। আমরা ধারণা করছি। যাই হোক, আবার কয়েকদিন আগে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন আগামী বছরের শুরুর দিকে। যাই হোক, সরকার যখন সিদ্ধান্ত নেবে তখনই হবে। দ্বিতীয়ত হচ্ছে সাদিক কায়েম ইতিমধ্যে খুব সম্ভবত জামাতের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রার্থী হচ্ছেন, এটা মোটামুটি প্রায় কনফার্মই বলা যায়। কিন্তু এখানে আমার একটা ভিন্ন মত বা দ্বিমত আছে যে যেহেতু সে জনগণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ভিপি, জি। সুতরাং তার উচিত ছিল এই ভিপির যে মেয়াদ, এই মেয়াদ পূর্ণ করে এরপরে এই সিদ্ধান্তটা নেওয়া। সে জাতীয় রাজনীতি করতে পারে কিংবা কোনো রাজনৈতিক দলের দলীয় রাজনীতি করতে পারে, এটার কোনো বাধা নেই, যেহেতু আমাদের আইন সংবিধানে এই বিষয়গুলো বিধিনিষেধ নেই, সুতরাং এটা করতেই পারে। কিন্তু কথা হচ্ছে ছাত্ররা তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য কিন্তু ভোট দিয়ে নির্বাচিত করেছে, যে ছাত্রদের অধিকার আদায়ে সে কাজ করবে 1 বছর, ডাকসুর মেয়াদ 1 বছর। তো সুতরাং সে কিন্তু 1 বছর না যাওয়ার আগেই এখন সে তার যে দল বা তার যে দলীয় রাজনীতি, সেই দলীয় রাজনীতিতে পুরোপুরি সক্রিয় এবং ইনভলভ। এই জিনিসটা একদিক দিয়ে ছাত্ররা কিন্তু তার কাছ থেকে তাদের যে প্রত্যাশা, ডিমান্ড বা আকাঙ্ক্ষা ছিল এখান থেকে বঞ্চিত হচ্ছে। দ্বিতীয়ত, সেই ছাত্রদের সাথে ওয়ান কাইন্ড অফ কমিটেড, সেটা ওই কমিটমেন্ট দিয়েই আসছে, সেখান থেকে কিন্তু সে আসলে কমিটমেন্ট রক্ষা করতে পারছে না। তো সে যদি ছাত্রদের এই কমিটমেন্ট রক্ষা করতে না পারে, তাহলে জনগণের দ্বারা নির্বাচিত হলে জনগণের কমিটমেন্ট কতটুকু ভবিষ্যতে সে বাস্তবায়ন করতে পারবে বা রক্ষা করতে পারবে, এটা কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। দ্বিতীয়ত, এনসিপির যে বিষয়টা, এখন দেখেন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট আইডিওলজি আছে, বিএনপির, জামাতের, আমাদের গণ অধিকারের, এনসিপির, হোয়াটএভার, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আইডিওলজি। এখন ধরেন যারা জামাতের নেতৃত্বাধীন যে জোট বা ঐক্য, যে ওই ঐক্যে যারা আছে তাদের বিষয়টা ধরেন যে তারাই ভালো বলতে পারবে। আবার ধরেন যে যারা বিএনপি নেতৃত্বে বা এই জোটে আছে বা এই সমঝোতায় আছে, তারা তাদের বক্তব্যগুলো দিতে পারবে। কারণ আমরা সবসময় নতুন রাজনীতি এজন্যই চাই যে পুরাতন রাজনীতিগুলো বাংলাদেশে ফেইলিওর হয়েছে। পুরাতন রাজনীতির মাধ্যমে এদেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন তারা পায় নাই 1971 থেকে শুরু করে। কিন্তু নতুন রাজনৈতিক দল যারাই আসলে নতুন রাজনীতি করতে চায় তাদেরকে আমরা দেখি পরে ভেঙে যায়, দল ছেড়ে দেয়, অন্য বড় রাজনৈতিক যাদেরকে আসলে যাদের বিপরীতে দাঁড়াতে চায়, যেই রাজনীতি তারা করতে চায় না, তাদের ছত্রছায়ায় বাকি সময়টা রাজনীতি করে পার করে তারা। এখানে তো জনগণের কোনো দোষ নেই, এই স্বপ্নটা তো জনগণের। এখানে এটা কি ফারুক হাসানের স্বপ্ন না, বা আমার এটা ধরেন যে স্বপ্ন না, বা আমার দলের না, এটা জনগণের স্বপ্ন। জনগণ ভিন্ন কিছু চাই, জনগণ ভিন্ন ধারার রাজনীতি চাই, কারণ তারা এই 50 বছর গতানুগতিক রাজনীতি দেখে দেখে বিরক্ত, ত্যক্ত। সুতরাং এখান থেকে তারা নতুন কিছু চাই, নতুন পরিবর্তন চাই। এখন এই নতুনের স্বপ্ন দেখিয়ে আমি যখন নিজেই ওই পুরাতন তন্ত্রে বিভোর হয়ে যাই, বা নিজেই আমি বিকৃত হয়ে যাই, সোল্ড হয়ে যাই, কিংবা আমার যে আদর্শ, এই আদর্শ থেকে আমি চ্যুত হয়ে যাই, আদর্শচ্যুত হয়ে যাই, এই দোষ কিন্তু আমার। আমি লোভে পড়ে বা নানান কারণে আমি আদর্শচ্যুত হয়ে গেছি, বা জনগণের ওই আকাঙ্ক্ষা আমি আর পালন করতে পারছি না, ধারণ করতে পারছি না, বাস্তবায়ন করতে আমার মধ্যে আর ওই আগ্রহটা নাই, দোষ কিন্তু আমার। সুতরাং যারা ধরেন ওই নতুনত্বের স্বপ্ন দেখিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, এই দোষ একান্তই তাদের, এবং তাদের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছে এবং নেবে। আবার হয়তো ভবিষ্যতে জনগণ আরো কার কাছ থেকে এই স্বপ্নটা দেখবে। এই স্বপ্নটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো দলের কিংবা গোষ্ঠীর না, এটা জনগণের। যারা স্বপ্ন দেখায় তারা স্বপ্নটা ধরে রাখতে পারে না, সেটাই বলছি। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, একটু বলতে চাই যে জামাত কি আসলে, বা জামাত বা শিবির যারা এই রাজনীতি করে, তারা কি শুধু ক্ষমতাই চায়? অর্থাৎ প্রথমে একটা ক্ষমতার প্ল্যাটফর্ম চায়, তারপর সেই প্ল্যাটফর্মটা হাসিল হয়ে গেলে আরো একটু ক্ষমতা চায়, তারপর ক্ষমতার উচ্চ শিখরে উঠতে চায়। এটা কি জামাতের রাজনীতির প্যাটার্ন? আপনি কি মনে করেন? জামাতের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, জামাত ঐতিহাসিকভাবে একটা সুযোগ সন্ধানী দল। আপনি দেখেন এই জামাত তার জন্মলগ্ন থেকে কখনোই সাধারণ মানুষের পক্ষে শোষণ এবং উপনিবেশের বিরুদ্ধে দাঁড়ায়নি। ব্রিটিশ আমলে তারা ব্রিটিশের দালালি করেছে। পাকিস্তান যখন আবার এই দেশের মানুষ যখন পাকিস্তান চেয়েছে, তারা তখন পাকিস্তান চায় নাই। যখন পাকিস্তান প্রতিষ্ঠা হলো তখন তারা আবার পাকিস্তানের দালালি করেছে। যখন বাংলাদেশ জন্ম নিতে চেয়েছিল, বাংলাদেশের জন্মে তারা প্রকাশ্যে বিরোধিতা করেছে এবং গণহত্যার সহযোগী হয়েছে। এবং সব সময় তারা সরকার এবং এস্টাবলিশমেন্টের পক্ষে থেকেছে। এবং আপনি দেখেন যে বিগত সরকারের আমলেও তারা গুপ্ত হিসাবে আওয়ামী লীগের ভেতরে থেকে কি সুযোগ সুবিধা নিয়েছে, এটি আজকে সর্বজন বিদিত। ফলে তারা গ্রাম দেশে একটি কথা আছে, আমরা শুনেছি সেরকম গ্রামের মানুষের মুখে, সেটা হলো এই যে ঘরের ইঁদুর হয়ে থাকে এবং ঘরের ভেতরের বেড়াগুলো কাটতে থাকে। তো জামাত বিএনপির ভিতরে ঢুকেছিল, জামাত আওয়ামী লীগের ভিতরে ঢুকেছিল, এবং এখন তারা তাদের জন্য একটা অনুকূল পরিবেশ পেয়েছে। এই পরিবেশ পেয়ে তারা ভাবছে যে তারাই গোটা দেশটা একসময় পরিচালনা করবে, এবং সেই লক্ষ্য থেকেই সব ধরনের বন্দোবস্তকে, অর্থাৎ যে সমস্ত ব্যবস্থাগুলো আমাদের দীর্ঘদিনের অর্জন, অর্থাৎ আমাদের দেশের বহুদলীয় গণতন্ত্র,
আমাদের দেশের মানবাধিকার, আমাদের দেশের দেশীয় সংস্কৃতির চর্চা, এই সমস্ত চিন্তার ভিত্তিমূলে তারা আঘাত করছে। এবং সেই আঘাতটা করার সুযোগ পেয়েছে অন্তর্বর্তী সরকার, তাদেরকে সেই সুযোগটা করে দিয়েছিল। এবং যেই জায়গাটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো করেই বলেছিলেন পার্লামেন্টে, যে কেউ ছিল যমুনার অন্দরে আর কেউ ছিল যমুনার কিনারে। এই যে সালাউদ্দিন সাহেব যে একটা উপমা দিয়ে বলেছিলেন যে যমুনার অন্দরে এবং যমুনার কিনারে, এর মধ্য দিয়ে বিষয়টি আমাদের কাছে খুব পরিষ্কার যে কিভাবে অন্তর্বর্তীর ঘাড়ে ভর করে বাংলাদেশকে আবার পুরাতন পরাজিত পাকিস্তানি ভাবাদর্শের দিকে নিয়ে যাওয়া যায়, সেই চেষ্টাটাই কিন্তু তারা করছে। ধন্যবাদ। এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে তাদের শব্দ বোমা, একের পর এক শব্দ বোমা সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করছে। আরো শুনবো আপনার কথা, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা নতুন বাংলাদেশ দেখছেন, আবারও বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলোচনায় ফিরবো আরো একবার। ফারুক হাসান, রাষ্ট্রপতি অপসারণে 24-এর পরে যারা আসলে ভূমিকা রেখেছেন, আপনি তাদের নাম প্রকাশ করেছেন, একটু আমাদেরকেও বলুন কি বলার ছিল আপনার সেই জায়গাটা। না, এটা আমি কিছুক্ষণ আগে যে একটা পত্রিকায় দেখলাম, বিষয়টা আসলে আমি এই জন্যই এই বক্তব্যটা দিয়েছি যে আমরা গণঅভ্যুত্থানের পরে ধরেন যে পতিত ফ্যাসিবাদের রেখে যাওয়া যে অন্যতম কমান্ডার যিনি, আসলে এটা তো আমাদের প্রত্যাশা ছিল না। আমাদের প্রত্যাশা ছিল যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, জনগণ তাকে উৎখাত করেছে, একই সাথে রাষ্ট্রপতিও তার সাথেই বিতাড়িত হবেন বা উৎখাত হবেন। কিন্তু তাকে রেখে দেওয়ার পিছনে আমি মনে করি সবচেয়ে বড় দায়িত্ব ডক্টর ইউনূস এবং তার সরকারেরই। আমরা তার অপসারণে কিংবা তার পদত্যাগের জন্য আন্দোলনে ডাক দিয়েছিলাম এবং আমরা ধারাবাহিক 2-3 দিন আন্দোলন করেছি। এবং ওই আন্দোলনের এক পর্যায়ে আমরা বঙ্গভবনের সামনে কিন্তু অবস্থান নিয়েছিলাম, যে যতক্ষণ না পর্যন্ত তৎকালীন কারা মানা করেছে আপনাদের? তখন যারা ওই অ্যাডভাইজার ছিলেন, বিশেষ করে নাহিদ, আজকে তিনি এনসিপির আহ্বায়ক মাহফুজ আলম, তারা তো আমাদেরকে এক প্রকারের মানে বাই ফোর্স এবং হুমকি ধামকিও ওই সময় দিয়েছে যে আপনারা এই আন্দোলন, আমার ফোনে তো প্রায় শতবার কল করেছে ওই সময়, আমি যেহেতু ফ্রন্টে ছিলাম ওই আন্দোলনে, এবং তারা পরিষ্কারভাবে বলেছে যে আপনারা এখান থেকে আন্দোলন গুটিয়ে আপনারা চলে যান বা আন্দোলন বন্ধ করেন, না হলে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো। আমরা বললাম এটা তো জনগণের দাবি, আপনাদেরও দাবি, সুতরাং এটা আপনারা প্রধান উপদেষ্টাকে বলেন যে ওনাকে সরাতে হবে, আপনারা তো আমাদেরকে এইভাবে মানে করতে পারেন না। তখন বলছে যে না, এখন সরানো যাবে না, এখন এই বিষয়ে কথাই বলা যাবে না, আমরা সিস্টেমে আমরা ঢুকে গেছি বা একটা সিস্টেমে চলতেছে দেশ। তাহলে এখন কেন তারা? হ্যাঁ, এটাই প্রশ্ন। আমরা আমাদের দাবি তো পরিষ্কার, আমরা আগেও বলেছি এখনো বলছি যে এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে এবং তার বিচার করতে হবে। যদিও সংবিধানের দোহাই অনেকে দিচ্ছে, সংবিধানের দোহাই দিয়ে লাভ নেই। সংবিধানে স্পষ্ট করে লেখা রয়েছে যে রাষ্ট্রপতির দায়িত্বভার চলাকালে, জি, কিন্তু যারা আসলে তখন চাইলেন না, এখন আবার তারাই রাষ্ট্রপতি। এটাই প্রশ্নটা আমাদের। ওই সময় তারা চাইলে এটা আমাদের জন্য সহজ হয়ে যেত, জি, আরো সহজ করে ফেলতে পারতাম। ওই সময় কোনো রাজনৈতিক দল যদি বাধা দিতেন তাহলে সেটাও জনগণ জানতো যে বিএনপি বাধা দিয়েছে, জামাত বাধা দিয়েছে, তারা এখন কেন চাইছে? আমি সেটাই তো আমারও প্রশ্ন, যে ওই সময় তারা চান না, ওই সময় তাদের হাতে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, এখন তো তাদের হাতে অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই, এখন তারা বিরোধী রাজনীতি করতেছে, এখন তারা কেন চাচ্ছে? তাহলে এটা তাদের রাজনৈতিক স্ট্যান্ড বাজে কিনা, এটা তো তারাই বলতে পারবে আসলে। এই প্রশ্নটা আমাদেরও। জি, ধন্যবাদ আপনাকে। নীলুফার চৌধুরী মনি, যারা আসলে আগে রাষ্ট্রপতির বিচার চায়নি, এখন তারা আবার বিচার চাইছে, একদম সরাসরি বললেন আপনার সহ আলোচক, কেন আবার এখন সাবেক রাষ্ট্রপতির বিচার চাও আপনি? এটা আমারও প্রশ্ন, আমাদেরও প্রশ্ন। আমি এই প্রশ্নটা এই জন্য বলছি যে যারা বিচার চায় নাই, তখন যেটা ফারুক বললেন যে তখন কারা, ইন্টারিম সরকার এবং তার একদম কি ভোগী, সুবিধাভোগী, 1 নম্বর সুবিধাভোগী এনসিপি, তারা যদি চাইতো তাহলে তখন তারা কিন্তু একসাথে আন্দোলন করতে পারত। আর আমরা যেটা করেছি সেটা হলো ইন্টারিম সরকার 106-এর মধ্যে ব্র্যাকেটে ঢুকে গিয়ে ব্র্যাকেট বন্দী হয়ে শপথ নিয়েছে, প্রত্যেকটা উপদেষ্টা শপথ নিয়েছে এই রাষ্ট্রপতির হাতে। জি, তো রাষ্ট্রপতির হাতে প্রথম 3 দিন যখন সরকার ছিল না, তখন রাষ্ট্রপতিকে তারা যদি উৎখাত করতেন, রাষ্ট্রপতি যদি চলে যেতেন, তাহলে একরকম হতো। কিন্তু যখন আপনি 106-এর মধ্যে ঢুকে গেলেন সংবিধানের মধ্যে, সংবিধানের তখন সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ আসলে বাইরে যাওয়ার আমরা শুনি। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরীর কাছে আপনার কি মনে হয়, এখন কেন বিচার চাইছেন, আগে কেন বিচার ছিল না? আলোচনা আপনি শুনলেন, আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা হলো এক ধরনের পলিটিক্যাল স্টান্ট। এই স্টান্টটা অনেকে মনে করে এর মধ্যে দিয়ে তাদের রাজনৈতিক জনপ্রিয়তা বাড়বে এবং পাবলিক ডোমেইনে তাদের হয়তো একটা স্পেস তৈরি হবে। কিন্তু আমরা জানি যে কোনো গণ অভ্যুত্থানে যখন সরকার পরিবর্তন হয়, অনেক সময় সাংবিধানিক বিধান মেনে কিন্তু পরিবর্তনটা করার সুযোগ হয় না, এবং যে কারণে ডক্ট্রিন অফ নেসেসিটির কথাগুলো তখন আসে। যেভাবে বাংলাদেশের এই সাংবিধানিক ক্রাইসিসটা তখন তৈরি হয়েছিল, একটা পার্লামেন্ট ছিল না এবং সেখানে স্পিকার ছিলেন না, অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্বটা যদি চেঞ্জ করতো, সেটার জন্য যে ঐক্যমত্য দরকার ছিল বিশেষ করে বিএনপি, এনসিপি সহ অন্যান্য আন্দোলনকারী ছাত্রদের মধ্যে, সেই জায়গাটা কিন্তু তখন সেভাবে ছিল না। একটাই জায়গা ছিল, সেটা হলো আমাদের সে সময় ভাঙাচোরা অবস্থায় হলো আমাদের উচ্চ আদালত কাজ করছিল, সুপ্রিম কোর্টের একটা
পরামর্শমূলক মতামতের মধ্য দিয়েই কিন্তু এই জায়গাটি তৈরি হয়েছিল। আজকে যারা এগুলো বলছে তারা আসলে আবারও পেছনে ফিরে যেতে চায়। আমাদের এখন সামনে আগানোর সময়, এবং আমাদের নজর রাখতে হবে যে বর্তমান প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত জীবন আচরণে এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যে পরিবর্তন ঘটেছে, আমরা যেটা গানের মধ্য দিয়ে বললাম না, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় যায় হারিয়ে, এই গান নিয়ে কেন এত আলাপ হচ্ছে এই কারণেই যে এই গান আমাকে সামনের দিকে যাওয়ার কথা বলছে, আর কিছু লোক এটাকে পেছনে টানার চেষ্টা করছে। যে কারণে আমি শিক্ষা প্রতিমন্ত্রীকে সাধুবাদ জানাই, যিনি বলছেন যে গান গাওয়া তো কোনো অপরাধ না। একদমই তাই। তো ফলে যারা গান গাওয়াকে অপরাধ মনে করে না তাদের চিন্তা একরকম, আর যারা গান গাওয়াকে অপরাধ মনে করে তারাই কিন্তু দেশটাকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চায়। অর্থাৎ মূল পার্থক্যটা চিন্তায়, চিন্তার পার্থক্য। এবং এটা বিউটি পাল যথার্থই বলেছে যে সংকীর্ণতা থেকেই সব ধরনের শয়তানির জন্ম।